আচ্ছা, আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমাদের এই সেশনটা হচ্ছে মেইনলি বেসিক পেডিয়াট্রিক্স এর আমরা যখন রিটেন কোশ্চেন গুলো যখন অ্যান্সার করব, রিটেনে কিভাবে অ্যান্সার করব, আহ, সেই টিপস এন্ড ট্রিক্স গুলো বলার জন্য এই ক্লাসটি মূলত। এছাড়া আমরা একটু প্রিভিয়াস কোশ্চেন গুলো ডিসকাস করব। তো এক- জুলাই 2026 এর যে কোশ্চেন এসেছে এমডি ফেজেরটা আমি ডিটেলস আলোচনা করব একদম অ্যান্সার সহ। আর বাকিগুলো আমি জাস্ট একটু ডিসকাস করে যাব যে কি ধরনের কোশ্চেন আসতে পারে সেই বিষয়ে। আমাদের এই ক্লাসটা নেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে আপনার ধরেন আমরা তো পড়ি রিটেন, তো সবাই মানে টপিকস তো সবই আমরা পড়ি, কিন্তু আপনি যদি কোশ্চেন সলভ না করেন তখন কিন্তু পরীক্ষার হলে গিয়ে আপনি কনফিউজড হবেন, কতটুকু লিখবো কিভাবে লিখবো সব জানা জিনিসগুলোই এই কনফিউশনের জন্য আপনাকে তারা দেরি হয়ে যাবে অ্যান্সার করতে। আর ফেজে তো অ্যাকচুয়ালি অনেক লেখা, এই লেখা যদি আপনি একটু আহ, মানে স্ট্র্যাটেজিক না হন, একটু যদি আপনি আহ, কিভাবে লিখবেন এটা যদি আপনি আগে থেকেই প্ল্যান করে না রাখেন, তাহলে সেক্ষেত্রে আপনার অ্যান্সার করতে কিন্তু অনেক মানে কনফিউশন থাকবে, এবং রিটেনে ভালো মার্কস আপনি আশা করতে পারবেন না তখন। রিটেনে কিন্তু বেশ ফেল আসে, কিন্তু হ্যাঁ আমি যতবারই মানে দেখেছি সবাইকে, রিটেনে কিন্তু অনেকেরই ফেল আসে। লাকিলি আমার মানে দুইবারই আমি এক ফেজ বি দুই পরীক্ষাতেই প্রথমবারই পাশ হয়ে গেছে, কিন্তু আমার পরীক্ষার সময় দেখেছি যে ম্যাক্সিমাম যাদের ফেল এসেছে রিটেনেই ফেল এসেছে। রিটেনের কারণে পরে লং কেস শর্ট কেস গুলোতেও কিন্তু নাম্বার গুলো কমে গেছে। তো যাই হোক, আপনারা হচ্ছে গিয়ে তো আমরা আমাদের এই সিনাপসের ক্লাসের যে শিডিউলে আমাদের কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ একটা ক্লাস থাকে। লাস্ট 10 ইয়ার্স এর সকল কোশ্চেন আমরা সেখানে অ্যান্সার সহ ডিসকাশন করি। আর ওই এটারই এখন আমি শুধু জুলাই 2026 এর যে কোশ্চেন গুলো এসেছে সেগুলো ডিসকাশন করব। আমি এই কোশ্চেনটা রেডি করতে গিয়ে দেখেছি যে অ্যাকচুয়ালি আমি যে প্রিভিয়াস যে 10 ইয়ার্স এর কোশ্চেন সলভের ক্লাস নেই, সেই ক্লাস থেকে ম্যাক্সিমাম কোশ্চেন কমন পড়েছে। সো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ যদি আপনি করেন অ্যাবাউট 90% কিন্তু আপনার কমন থাকবে, হ্যাঁ। আর 10% যেগুলো 10 to 20% দেখা যায় যে একটু আনকমন আসে, সেটা অ্যাকচুয়ালি সবার জন্যই আনকমন। হ্যাঁ, যে কিছু কোশ্চেন তো আছে যেটা আপনাকে বেসিক কমন সেন্স থেকে দেন, বা আপনার হয়তো বা ওয়ার্ডে কম্পিটিশনটা দেখেছেন, বা স্যাররা কখনো বলেছে, বা নিউ গাইডলাইন, ওগুলো তোমার থেকে ইচ্ছা। কোশ্চেন আসে। সো আমাদের মনে তুমি প্রিভিয়াস বারবার ইয়ার আসতে কোশ্চেন থাকবো আম্মু। সলভ ইম্পর্টেন্ট, অবশ্যই সবসময় আমাদের একটা প্রিপারেশন রাখতে হবে। তো কথা প্রশ্নে আসেন বলতে যে করো। আমরা জুলাই সেশনের এমডি ফেজে কোশ্চেনটা চলেন আমরা দেখি। না, যে এটি ছিল তুমি গ্রুপে তোমার হয়ে জেনারেল গেছো। পেডিয়াট্রিক রিউমাটোলজির কোশ্চেন। সো আমরা জানি যে প্রতি গ্রুপের 50 মার্কস, ইচ কোশ্চেন হচ্ছে 5 মার্কস। সো আপনাকে সব কোশ্চেনই কিন্তু ঠিকভাবে অ্যান্সার করতে হবে। আপনি 3টা কোশ্চেন খুব ভালো অ্যান্সার করলেন, বাকিগুলো করলেন না, এরকম না। আপনারা আমি যেটা করি এখন, সবার তো স্টাইল একরকম না। মানে আপনার হাতের লেখা খুব সুন্দর হতে হবে এমন না, হাতের লেখা ক্লিয়ার থাকলেই হলো, বোঝা গেলেই হলো। হ্যাঁ, কিন্তু অনেক ফাস্ট হতে হবে। এমডি ফেজেতে অনেক লেখা, এগুলো কিন্তু লেখবে গ্রুপ টু গ্রুপ বি দুটাতেই সমানভাবে একই রকম অ্যান্সার করতে হবে। আপনি গ্রুপে খুব ভালো অ্যান্সার করলেন কিন্তু গ্রুপ বি ভালো করে অ্যান্সার করতে পারলেন না, গ্রুপ বি যেই স্যারের কাছে থাকবে সেই স্যারের কাছে কিন্তু আপনার ইমপ্রেশন খারাপ হয়ে গেল। সো আপনারা যেটা করবেন যে আহ, মানে টাইম ভাগ করে নিয়ে আপনি ইচ মার্কস অনুযায়ী কোশ্চেন গুলো অ্যান্সার করতে থাকবেন। সো দেখেন, কিছু কোশ্চেন থাকে যেগুলো খুব লেখা নাই, সেগুলো আপনি তাড়াতাড়ি করে লেখা শেষ করবেন। যেমন এই জিসিজি চেঞ্জ ইন হাইপার ক্যালিমিয়া, হাইপার ক্যালিমিয়া এটা তো আপনাদের হচ্ছে গিয়ে কি হাইপার ক্যালিমিয়া, যখন পটাশিয়াম বেশি সো টিউবটাও বড় হয়ে যাবে, মানে টল পিকড টিউব, এবং টি বড় হতে 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 পিটা হয়ে যাচ্ছে কি ফ্ল্যাটেনিং অ্যান্ড ডিসঅ্যাপিয়ারেন্স হয়। আর এই যে কিউটি ইন্টারভালটা শর্ট হয়ে প্রলং হয়ে যায় পিআর ইন্টারভাল, এবং কিউআরএস কমপ্লেক্সটা ওয়াইড হয়ে যায়, আর শেষের দিকে ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন হয়। আর যখন হাইপোক্যালিমিয়া তখন কি হবে, টিটা ছোট হয়ে যাচ্ছে, সো ফ্ল্যাটেন টি ওয়েভ আর এসটি সেগমেন্ট ডিপ্রেশন আসতেছে, টি ছোট হতে হতে এক সময় আপনার ইউ ওয়েভ চলে আসতেছে, দেন ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন। এই যে আপনার জাস্ট স্পেসিফিক এগুলো লিখে ফেললে আপনার এখানে মার্কস কিন্তু আড়াই আড়াই 5 হয়ে যাচ্ছে। আর এটা দেখেন যে পরের কোশ্চেনটা কি ছিল, যে
2 ইয়ার্স ওল্ড নিউনেট যার হচ্ছে গিয়ে ব্লিডিং ছিল কিন্তু বেবি আদারওয়াইজ হেলদি ছিল, হ্যাঁ, নেজাল ব্লিডিং কিন্তু আদারওয়াইজ হেলদি, যখন আদারওয়াইজ হেলদি বলে দিচ্ছে, সো আপনি বুঝতেছেন যেটা কি হচ্ছে, হেমোরেজিক ডিজিজ অফ নিউবর্ন। তো হেমোরেজিক ডিজিজ অফ নিউবর্নের ফার্স্ট ডেতে তো কিছু ইস্যু থেকে, ক্লাসিক্যালটা হয় 2 to 7 ডেজে। সো আপনি এটা বলে দিতে পারেন যে হেমোরেজিক ডিজিজ অফ নিউবর্ন ডিউ টু ভিটামিন কে ডেফিসিয়েন্সি ব্লিডিং, যেটাকে বলে ক্লাসিক্যাল ভিকেডিবি। আর এখানে বলছে টু ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন উইথ ইন্টারপ্রিটেশন, এরকম যখন স্পেসিফিক দিয়ে দিচ্ছে, এগুলো সাধারণত মিড টার্মে ওরকম স্পেসিফিক দিয়ে দেয় যে কতটুকু, 2টা ইনভেস্টিগেশন, 3টা কজ এরকম। এটা দিলে ভালো যে আপনি তাড়াতাড়ি লেখা শেষ হয়ে যাচ্ছে। সো 3 ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন, আপনি তখন কনফিউজ থাকবেন যে কি কোনটা আপনি লিখবেন, কোনটা ইম্পর্টেন্ট না, আপনি তো কনফিউজ থাকতে পারেন। সো যেটা করবেন, একবারেই দিয়ে দেন কোয়াগুলেশন প্রোফাইল। কোয়াগুলেশন প্রোফাইলের মধ্যেই বিটিসি, রেপিটিটি। আপনাদের একটু মিউট করেন আপনারা। আচ্ছা, আমি মিউট করে দিচ্ছি। আচ্ছা, এখন আপনার হচ্ছে কোয়াগুলেশন প্রোফাইলে আপনার এখানে ইন্টারপ্রিটেশন অবশ্যই লিখতে হবে। সো কি হবে, এখানে ব্লিডিং টাইম নর্মাল থাকবে কিন্তু বাকিগুলো অ্যাবনর্মাল কোয়াগুলেশন প্রোফাইলের মধ্যে। আর সিবিসিটা করবেন যে এটা প্লেটলেট কাউন্ট কম, মানে নর্মাল থাকবে এটা দেখানোর জন্য, এবং কোনো ইনফেকশনের সাইন নাই, তাই না? আর বাকিগুলো আপনি লিখতে পারেন যে ভিটামিন কে ডিপেন্ডেন্ট ক্লটিং ফ্যাক্টর, যদি সব ইনভেস্টিগেশন আসে যে কি কি ইনভেস্টিগেশন করবো, তখন আপনি বাকিগুলো লিখবেন আর কি। আচ্ছা, 5 ইয়ার্স ওল্ড গার্ল উইথ ফিভার, র্যাশ অ্যান্ড থ্রোম্বোসাইটোপেনিয়া ফর অন্য, দেখেন জিপিতে কিন্তু হেমাটোলজি কোশ্চেন এভাবে আসতে পারে। আপনার জিপি মানে যে শুধু অন্যগুলো আসবে এমন না, হেমাটোলজি যে পেপার 2-তে আমি এটা এখন কেন এসেছে এরকম কিছু না, আপনাকে কিন্তু মাথায় সবই রাখতে হবে। হেমাটোলজি এখান থেকে দেখেন যে ফিভার, র্যাশ অ্যান্ড থ্রোম্বোসাইটোপেনিয়া, সো ফিভার এবং থ্রোম্বোসাইটোপেনিয়া দুইটা লাইন যেহেতু এসেছে, সো আমাদের এখানে ডায়াগনোসিস কি হবে, অ্যাকুট লিউকেমিয়া। সো ইনভেস্টিগেশন অ্যান্ড ম্যানেজমেন্ট, তো ইনভেস্টিগেশনের আমাদের যে কোনো কিছুর ইনভেস্টিগেশন আমাদের এই 3টা জিনিস মনে রাখবো, যে একটা ইনভেস্টিগেশন টু কনফার্ম ডায়াগনোসিস, একটা হচ্ছে গিয়ে অ্যাসোসিয়েটেড কন্ডিশন, কমপ্লিকেশন, আর এখানে লিউকেমিয়ার জন্য আলাদা একটা পয়েন্ট আছে, টু সি দ্য অর্গান ইনভলভমেন্ট। আর বেসিক প্রিন্সিপালস অফ ট্রিটমেন্ট, সব ক্ষেত্রে এইটা একটু মনে রাখবেন যে এটা লিখে আসতে পারলে ভালো, এই পয়েন্টগুলা। আমি এরকম করতাম যে আমার সময় নেই, আমি লিস্ট এই 5টা পয়েন্ট লিখে আসতেছি, যে বেসিক প্রিন্সিপালস অফ ট্রিটমেন্ট, কাউন্সিলিং, সাপোর্টিভ, স্পেসিফিক, মনিটরিং এন্ড ম্যানেজমেন্ট অফ কমপ্লিকেশন। এরপরে আমি অন্য কোশ্চেনগুলো শেষ করে যখন আমি সময় আবার পাচ্ছি, আমার লাস্টের দিকে এসে আমি এই জায়গায় মানে কিছু স্পেস রেখে দেয়, এরপরে সেখানে আমি ফিল আপ করি যখন আমার সময় থাকে না। হ্যাঁ, এরকম অ্যাটলিস্ট এই পয়েন্টগুলো মাথায় রাখবেন, যে পয়েন্টগুলো লিখবেন। সো কি কি হচ্ছে, যে আমার একটা কি ইনভেস্টিগেশন টু কনফার্ম ডায়াগনোসিস, আমি সিবিসি করব। যে কোনো ইনভেস্টিগেশনে বলুক বা না বলুক, আপনি অবশ্যই ইন্টারপ্রিটেশন লিখবেন। হ্যাঁ, শুধু যে বললো যে ইনভেস্টিগেশন কি কি প্ল্যান করবা, তাহলে যে লিখবো না এমন না, আপনি ছোট অল্প করে হলো অবশ্যই ইনভেস্টিগেশন, বললেন যে সবগুলো কমে গেছে, পেরিফেরাল ব্লাড ফিল্মে ব্লাড সেল থাকবে, এলডিএইচ বাড়লো, এরপর বোন ম্যারো অ্যাসপিরেশন করলেন, যে হাইপারসেলুলার ম্যারো আর 20% ব্লাড সেল, এতটুকু অন্তত লিখতে হবে। তো সাইটোকেমিস্ট্রি, ফ্লো সাইটোমেট্রি, সাইটোজেনেটিক্স। এরপরে মানে এইটা অবশ্যই লিখবেন টু কনফার্ম দা ডায়াগনোসিস, এগুলো। অন্যগুলো আপনার সময় থাকলে লিখতে পারেন, সময় না থাকলে ইন্টারপ্রিটেশন লেখার দরকার নাই, শর্ট করে লিখলেই হবে, এত বেশি তখন নাও লিখতে হবে। ট্রিটমেন্টের কি কি আছে, যে কাউন্সিলিং, সাপোর্টিভ ট্রিটমেন্ট, এরপরে ট্রিটমেন্ট অফ অ্যাসোসিয়েটেড কন্ডিশন যেমন এই যে ইনফেকশন, এরপরে হচ্ছে কি অ্যানিমিয়া, থ্রোম্বোসাইটোপেনিয়া, এগুলো ম্যানেজমেন্ট। আর হচ্ছে কি স্পেসিফিক কি, যে নাম লিখবেন। আর মাল্টি স্টেজ পলিকেমোথেরাপি, সময় থাকলে স্টেজ গুলোর নাম লিখে 9 মাস হচ্ছে মিজেলস একটা আউটব্রেক চলতেছে, সেটা কি হচ্ছে মিজেলস উইথ, মানে দুইটা লিখতে হবে। আর হচ্ছে অপশনাল, যে সিনারিওটা মানে ডায়াগনস্টিক ক্লু, যে ফিভার, র্যাশ, কনজাংটিভাইটিস, রেসপিরেটরি ডিস্ট্রেস লিখে আসতে পারলে ভালো, যে ডায়াগনস্টিক ক্লু কি কি দেখে,
স্ট্রেস আছে, সো আমাকে কিছু ইমিডিয়েট ম্যানেজমেন্ট করতে হবে, অক্সিজেন সাপোর্ট দিতে হবে। এরপর আমি নিউমোনিয়া ম্যানেজমেন্টটা করব, আর মিজেলস এর জন্য যে ম্যানেজমেন্ট গুলো সেগুলো করব। যেমন ভিটামিনের সাপ্লিমেন্টেশন অবশ্যই লিখতে হবে, নিউট্রিশন, তারপর অ্যান্টিবায়োটিক, ইনফেকশন কন্ট্রোল, আইসোলেশন, এই ধরনের কথাগুলো লিখবেন। আমি এই স্লাইড গুলো, এটা আপনাকে লিখতে হবে না, মানে আমি জাস্ট আপনাকে জানানোর জন্য যে মিউজিক কিন্তু একটা গাইডলাইন এসেছে। আমি দেখলাম যে এই সেশনে, জুলাই সেশনে অলরেডি, মানে গাইডলাইনটা তখনও পাবলিশ হয়নি ওভাবে, কিন্তু অলরেডি অনেক কোশ্চেন চলে এসেছে সেই গাইডলাইন থেকে, এগুলো মানে আমি খুঁজে পেলাম আর কি। যেমন এটা সাপোর্টিভ কেয়ার, এরপর ভিটামিন এস প্রোটোকল। আপনারা এটা মিউজিক গাইডলাইনটা জানুয়ারি সেশন যারা আছেন 2027-এ, তারা গাইডলাইনটা একটু পড়ে ফেলবেন। আচ্ছা, এরপরে দেখেন ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া অফ কাওয়াসাকি ডিজিজ। তো কাওয়াসাকি এটা আসলে আমার আলাদা করে বলার কিছু নাই। এটা যে নেলসনের যেভাবে আছে সুন্দর করে সেটা লিখে দিবেন, 5 মার্কস পেয়ে যাবেন। যেখানে কি, যে ফিভার অ্যাটলিস্ট 5 ডে, আর তার সাথে অ্যাটলিস্ট 4 প্রিন্সিপালস, এই ফিচার গুলো থাকবে। এটা যে এই 5টা যে কোনো 4টা থাকবে। কিন্তু যদি পেশেন্টের ইকোতে পজিটিভ থাকে, তাহলে ফিভারের মানে 4টা ক্রাইটেরিয়া না মিললেও আপনি কাওয়াসাকি বলতে পারবেন। আর 4 দিনের কম ফিভার, কিন্তু তার যদি রেডনেস এন্ড সোয়েলিং অফ হ্যান্ডস এন্ড ফিট পান, আম, তখনও আপনি হচ্ছে বলতে পারবেন এটা কাওয়াসাকি ডিজিজ। এই পয়েন্ট দুটো তখন একটা ডেঙ্গু শক সিন্ড্রোম, এটাও আপনার গাইডলাইনে যেভাবে আছে সুন্দর করে সেভাবে দিবেন। এটা অবশ্যই। আচ্ছা, যে কোনো মেডিকেল এমার্জেন্সি যেগুলো আপনাদের বেশ কয়েকটা কোশ্চেন আসবে ইমার্জেন্সি ম্যানেজমেন্ট নিয়ে, হ্যাঁ, যে আপনারা আসলে ওয়ার্ডে কাজ করেছেন কিনা, ইমার্জেন্সি ম্যানেজ করেছেন কিনা, ওগুলো যেভাবে করে আপনারা ওয়ার্ডে ম্যানেজ করেন ঠিক সেভাবে করে লিখবেন। যে আমি একটা মেডিকেল এমার্জেন্সি, সো আমাকে কি করতে হবে, যে এয়ারওয়ে ব্রিদিং, যে কোনো এমার্জেন্সি কেসে আমাকে গ্লাসেস করতে হয়, তাই না, এয়ারওয়ে ব্রিদিং, সার্কুলেশন। এরপর আমি হচ্ছে গিয়ে এগুলো দেখে চেক করে আমি তারপর কি করব, যে অ্যাসেস করব এটা কম্পেনসেটেড শক না ডিকম্পেনসেটেড শক। যেহেতু আমাকে বলে দেয় না এটা কোন শক, সো আমাকে দুইটাই লিখতে হবে কিন্তু। সো কম্পেনসেটেড শক হলে আমি আইভি ফ্লুইড শুরু করব 10 ml/kg ওভার 1 আওয়ার। আর ডিকম্পেনসেটেড শক হলে তখন আমি আইভি ফ্লুইড শুরু করবো 10 to 20 ml/kg উইদিন 15 to 30 মিনিট। মানে আমি কি করব, যে লিখবো যে এটা মেডিকেল এমার্জেন্সি, সো আমি এবিসি চেক করব এবং শর্ট হিস্ট্রি, মানে কুইক একটা হিস্ট্রি এবং এক্সামিনেশন করে আমি অ্যাসেস করব পেশেন্টকে, আমি ফ্লুইড ম্যানেজমেন্ট দিব। এরপর প্রথমে হচ্ছে 10 to 20 ml/kg করে দিয়ে, এরপর যদি ইমপ্রুভ করে তখন আমি আস্তে আস্তে কমাতে থাকবো, আর যদি ইমপ্রুভ না করে তখন আমি হেমাটোক্রিট চেক করব। আর রিলিভেন্ট ইনভেস্টিগেশন পাঠাবো, সিবিসি, এবিসিএস এগুলো পাঠাবো। যদি দেখি হেমাটোক্রিট রেস্ট, তাহলে আমি কলয়েড দিব। আর হেমাটোক্রিট যদি কমে যায় তাহলে আমি ব্লাড ট্রান্সফিউশন দিব। এরপর না কমলে আমি এবিসিএস, এগুলো এবিজি, তারপর ব্লাড গ্লুকোজ, সুগার, মানে ক্যালসিয়াম, এগুলো আমি ম্যানেজ, মানে এগুলো অ্যাসেস করবো। এগুলো করে তখন আমি কি দিব, কমন কোশ্চেন আপনার এই ধরনের কেস প্রচুর পান। সো ওইভাবে এখন একটা ডিসক্রাইব হ্যান্ড ফুট মাউথ ডিজিজ, যখন একটা এরকম আসবে একটা ডিজিজ সম্পর্কে আপনি কি কি লিখবেন। প্রথমে লিখবেন, একটা ইন্ট্রোডাকশন দিবেন যে এটা একটা হাইলি কন্টাজিয়াস ভাইরাল ইনফেকশন কজড বাই কক্সাকি ভাইরাস এন্টারোভাইরাস, এটা একটা ইন্ট্রোডাকশন দিলেন। এরপরে দিবেন কি ক্লিনিক্যাল ফিচার্স, মানে হিস্ট্রি দিবেন, এক্সামিনেশন লিখবেন। তো এখানে কি কি হচ্ছে, লো গ্রেড ফিভার, এরপর হচ্ছে কি পেইনফুল ওরাল ভেসিকেল, মানে এখানে হবে কি হ্যান্ড ফুট মাউথ, মানে ফুটে থাকবে কি ওরাল ভেসিকেল বা আলসার, এবং ভেসিকুলার র্যাশ থাকবে পাম অ্যান্ড সোল, ফিঙ্গার বা টোসে, এবং সামটাইমস বাটোকে। এবং এরপরে ক্লিনিক্যাল ফিচার্স বললেন, তাই তো, সিমটম সাইন গেল। এরপরে ইনভেস্টিগেশন কি করবেন, ইউজুয়ালি এটা হচ্ছে গিয়ে ক্লিনিক্যাল ডায়াগনোসিস, ওরকম কোনো ইনভেস্টিগেশন লাগে না। ম্যানেজমেন্ট কি করবেন, ইউজুয়ালি সাপোর্টিভ ম্যানেজমেন্ট, ফ্লুইড, এরপর দিবেন অ্যাডুকেট ফ্লুইড দিবেন, প্যারাসিটামল দিবেন, গুড হাইজিন মেনটেন করবে। এবং কমপ্লিকেশন কি, সাধারণত মানে কমপ্লিকেশন হয় না, যদি হয় সেটা হচ্ছে অ্যাসেপ্টিক মেনিনজাইটিস, এনকেফালাইটিস, এএফপি এগুলো। আচ্ছা, তো আমাদের যে কোনো এই ধরনের শর্ট কেস আসলে, শর্ট নোট আসলে আমি কি কি করবো, একটা ইন্ট্রোডাকশন থাকবে, একটা হচ্ছে গিয়ে কজেটিভ অর্গানিজমের নাম দিবেন, তারপরে হচ্ছে গিয়ে ক্লিনিক্যাল ফিচার্স, ইনভেস্টিগেশন, ট্রিটমেন্ট, কমপ্লিকেশন, আর পারলে ফলো আপ দিলেন আর কি, যেগুলোতে লাগে। এই
8 years old boy with anti-tubercular therapy develops jaundice after 1 month. সো হাইলি আছে। সো আমি এটা দেখে তো বুঝতেছি যেটা আমাদের কিন্তু টিবি গাইডলাইন তো আমাদের পুরোটা পড়া থাকতে হবে। যেমন এই যে যেগুলো গাইডলাইন আছে, যেমন টিবি গাইডলাইন, অ্যাজমা গাইডলাইন, ডেঙ্গু গাইডলাইন, এগুলো কিন্তু আমাদের পুরোটাই পড়া থাকতে হবে, তাই না? যে আগে দেখেন যে এটা এক্সামিনেশন নিবে, এটা আপনি এখানে লিখে দিতে পারেন যেহেতু বলছে হাউ ইউ অ্যাসেস। সো আমি একটা হিস্ট্রি পয়েন্ট দিলাম যে তার কি কি থাকবে, জন্ডিস, নসিয়া, ভমিটিং, অ্যাবডোমিনাল পেইন, ফিভার। এক্সামিনেশন করে কি কি পাবেন, যে টেন্ডার হেপাটোমেগালি, ব্লিডিং আছে কিনা, এনকেফালোপ্যাথি ফিচার আছে কিনা। এরপরে ইনভেস্টিগেশন পাঠাবেন, ইনভেস্টিগেশন, লিভার ফাংশন টেস্ট আর ভাইরাল মার্কার পাঠাবেন। তো যদি এখন কি ম্যানেজ কিভাবে করব, যে যদি দেখি যে এইচজিপিটি মোর দ্যান 3 টাইমস উইথ সিমটোমেটিক বা মোর দ্যান 5 টাইমস অ্যাসিমটোমেটিক হলে আমি মেডিকেশনটা স্টপ করব। এবং ভাইরাল মার্কার যদি দেখি যে হচ্ছে গিয়ে পজিটিভ আসছে, তখন আমি স্পেশালিস্টের কাছে রেফার করব। আর যদি দেখি নেগেটিভ আসছে, তখন আমি কনফার্ম হবো যে এটা ড্রাগ ইনডিউস হেপাটাইটিস। সো আমি ফলো আপ করবো আনটিল বায়োকেমিক্যাল রেজলিউশন অফ দ্য হেপাটাইটিস। দেন আমি তার রেজলিউশনের পরে আমি আবার রিস্টার্ট করবো অ্যান্টিটিবি। প্রথমে আইসিনিয়াজের, এরপর রিফাম্পিসিন, তারপর পাইরাজিনামাইড। সো প্রথমে 1/4 ডোজ থেকে দেন গ্রাজুয়ালি ইনক্রিজ করবো 72 আওয়ার্স। এই পুরোটা লিখতে হবে, গাইডলাইনে যেভাবে আছে সেভাবে খুব সুন্দর করে লিখে দিবেন। আচ্ছা, পরের কোশ্চেনটা ছিল প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট অফ ড্রাউনিং। সো ড্রাউনিং এর ম্যানেজমেন্ট, এটা আবিসারের বই তো খুব সুন্দর করে আছে, ওভাবে করে আপনারা লিখবেন যে এট কমিউনিটি এট হসপিটাল। কমিউনিটিতে কি বেসিক লাইফ সাপোর্ট কতটুকু দিবেন, যে পেশেন্টটাকে রেস্কিউ নিয়ে আসবেন, নিয়ে আসার পর তাকে ওয়েট ক্লথ গুলা রিমুভ করে এরপর তার ভাইটাল সাইন গুলো অ্যাসেস করবেন, এয়ারওয়েটাকে ওপেন করবেন। আর এরপরে হচ্ছে গিয়ে ইনিশিয়েট এয়ারওয়েতে বা ব্রিদিংটাকে রেস্কিউ ব্রিদিং দিবেন, মাউথ টু মাউথ ব্রিদিং। এতো না হলে তখন আমি চেস্ট কম্প্রেশন দিব বা ব্যাক মাস ভেন্টিলেশন দিব, এবং কুইক ট্রান্সফার টু হসপিটাল। আর হসপিটালে কি করব, অক্সিজেন দিব, এরপরে হচ্ছে গিয়ে ইনটিউবেট করব এবং মেকানিক্যাল বা আম্বু ভেন্টিলেশন দিব যদি তার পিওর রেসপিরেটরি ফোর থাকে। আর আইভি ইনফিউশন দিব, মানে এই যে এবিসি যেটা আর কি, এয়ারওয়ে, ব্রিদিং, সার্কুলেশন, এগুলো ম্যানেজ করব। বাচ্চাকে ওয়ার্ম রাখবো, অ্যান্টিবায়োটিক তো লাগে না, এবং পেশেন্টকে ফলো আপ করবো। এটা কমপ্লিকেশন কি হতে পারে, কার্ডিয়াক অ্যারেস্ট বা ব্র্যাডিকার্ডিয়া। আচ্ছা, এরপরে কোশ্চেনটা ছিল কি কমন কজ অফ স্ট্রাইডর। সো কমন কজ, এটা আবির বইতে খুব সুন্দর করে স্ট্রাইডরের কজ গুলো আছে। আচ্ছা, আপনারা কিন্তু মানে আবির বইটা শুরু থেকে শেষ পুরোটা কিন্তু আপনাদের এখনই পড়ে থাকা লাগবে। আপনাদের পুরোটা মুখস্থ থাকতে হবে আবির বইটা। মুখস্থ বলতে কি অ্যাকচুয়ালি সবকিছু মুখস্থ না, মানে আপনি যদি বুঝে পান আপনার মুখস্থ রাখা লাগবে না, এমনিতেই আপনার মাথায় থাকবে। তো আবির বইটা পুরোটা মাথায় রাখতে হবে। আবির বইয়ের থেকেই আপনার ম্যাক্সিমাম কোশ্চেন আসবে, যদি আপনি বুঝতে পারেন যে আসলে এটা কোত্থেকে এসেছে, ধরতে পারলেই হবে। বাকিটুকু আপনারা ওয়ার্ডে যতটুকু কাজ করেন, আপনারা তো ওয়ার্ডে অনেক কাজ করেন, সেই দিয়ে আপনারা লিখতে পারবেন। সো আপনার দেখেন অ্যাকুট স্টাইডারের কজ কি, ল্যারিঙ্গোট্রাকিও ব্রঙ্কাইটিস, ফরেন বডি ইনহেলেশন, অ্যাকুট এপিগ্লটাইটিস। আর ক্রনিক স্টাইডারের কিছু কজ আছে, এগুলো করবেন। সো ম্যানেজমেন্ট অফ স্টাইডার, এখন যখন বলছে হাউ ইউ ম্যানেজ এ কেস অফ স্টাইডার, যে কোনো কিছু যখন ম্যানেজমেন্ট বলবে আপনি কিন্তু শর্ট করে হিস্ট্রি, এক্সামিনেশন, ইনভেস্টিগেশন শর্ট করে লিখতে হবে আর কি। হ্যাঁ, এরপর আপনি ট্রিটমেন্টে যাবেন। সো ম্যানেজমেন্টের যেহেতু হচ্ছে কি সাডেন হলে ফরেন বডি, গ্রাজুয়াল হলে ইনফেকশন, ওয়ার্কিং কফ হলে ক্রুপ, আর ড্রুলিং বা ডিসপ্লেজে থাকলে এপিগ্লটাইটিস, চোকিং এপিসোড থাকলে ফরেন বডি অ্যাসপিরেশন। এরপরে হচ্ছে কি পেশেন্টের এক্সামিনেশন করবেন। ইনভেস্টিগেশনে কি কি সাধারণত আমরা কি কি করি, যে নেক এক্সরে করি, আম, এবং হচ্ছে গিয়ে ল্যারিঙ্গোস্কোপি করি ফরেন বডির সময়। আর ম্যানেজমেন্টটা কি, ম্যানেজমেন্ট ওই যে কাউন্সিলিং, সাপোর্টিভ ট্রিটমেন্ট, অক্সিজেন দিবেন বাকি। এরপর হচ্ছে কি স্পেসিফিক অ্যাকর্ডিং টু কজ, গ্রুপের ক্ষেত্রে ডেক্সামেথাসোন, অ্যাডেনাইন নেবুলাইজেশন, এপিগ্লটাইটিস এর ক্ষেত্রে আইভি অ্যান্টিবায়োটিক, ফরেন বডির ক্ষেত্রে হচ্ছে কি রিমুভাল, আর আর এয়ারওয়ে অবস্ট্রাকশনের ক্ষেত্রে ইনটিউবেশন করা, এই ধরনের স্পেসিফিক ট্রিটমেন্ট অফ অ্যাকর্ডিং টু কজ। আর এরপর আসেন গ্রুপ বি তে, নিউনাট গ্যাস্ট্রোএন্ডোক্রাইন। দেখেন প্রথম কোশ্চেনটা এসেছে কি নিউটাল সিজার, সিজারের কজ তিনটা, বলেছে যে মোস্ট কমন 3 কজ। সো আপনার এটা হচ্ছে কি, যেমন আমাদের হচ্ছে অ্যাকর্ডিং টু টাইম অনসেট, আমাদের সিজারের কজ কিন্তু আমরা পড়েছি অলরেডি, তাই না? সেই কজ থেকে আপনাদের কিন্তু যে কোনো সিনারি দিতে পারে, যে উইদিন 24 আওয়ার্স, উইদিন 3 ডেজ, বা লেট অনসেট। তো কজ অনুযায়ী আপনার সিনারিও যা থাকবে সে অনুযায়ী আপনি কজ লিখবেন। যেহেতু এটা ছিল আর্লি অনসেট, দেখেন কোশ্চেনটা হচ্ছে নিউ বর্ন ইনফ্যান্ট প্রেজেন্টেড উইথ কনভালশন এট 2 আওয়ার্স অফ এজ। সো মেনশন 3 ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। তো এই ক্ষেত্রে আপনি কি কি দিবেন,
এবং পেটের অ্যাসফেক্সিয়া, এরপর হচ্ছে গিয়ে হাইপোগ্লাইসেমিয়া, আর একটা কি ইন্টারভেন্ট্রিকুলার হেমোরেজ দিতে পারেন, অথবা কনজেনিটাল সেরেব্রাল ম্যালফরমেশন। আর এরপর যদি 3 কজ না হয়, যে 5টা যদি কজ আছে, তখন কি ইনবর্ন রোগ মেটাবলিজম। আর বাকিগুলো যেমন হাইপোক্যালসিমিয়া, ম্যাগনেসিয়াম, ইনফেকশন, এগুলো হচ্ছে লেট অনসেট সিজারের কজ। এরপর দেখেন 3টা ছিল ম্যানেজমেন্টের মার্কস মাত্র হচ্ছে গিয়ে 2, কিন্তু আপনাকে তো লিখতে হবে 2 মার্কসের জন্য আপনি শর্ট করে লিখবেন যে এটা হচ্ছে একটা এমার্জেন্সি, সো এয়ারওয়ে, ব্রিদিং, সার্কুলেশন। এরপরে হচ্ছে শর্ট হিস্ট্রি এক্সামিনেশন। এরপরে হচ্ছে গিয়ে হাইপোগ্লাইসেমিয়ার জন্য গ্লুকোজ দিবেন, এরপরে হাইপোক্যালসিমিয়া ম্যানেজমেন্ট করবেন, ফেনোবারবিটন দিবেন, ফসফেনাইটন দিবেন, মিডাজোলাম। শর্ট করে লিখে ফেলবেন তাড়াতাড়ি করে। আবার দেখেন ডিফারেন্স বিটুইন টিটিএন আর আরডিসি, এর 5 মার্কস। সো এটা তো আমাদের আগেও অনেকবার এসেছে, এটা তো অলরেডি পড়েছেন সেভাবে করে। হিস্ট্রি, মেকানিজম, গেস্টেশনাল এজ, মেকানিজম, ক্লিনিক্যাল ফিচার্স, এক্সামিনেশন ফাইন্ডিংস, এক্স রে ফাইন্ডিংস, রিজলিউশন, ট্রিটমেন্ট, সবগুলো পয়েন্টই দিবেন। A 3-year-old male presented with repeated vomiting, decreased urinary output, dehydration, and hyperpigmentation. So দেখেন যে রিপিটেড ভমিটিং, ডিক্রিসড ইউরিন আউটপুট, হ্যাঁ। উম, আহ, এরপর হচ্ছে কি হাইপার পিগমেন্টেশন, ডিহাইড্রেশন। সো বোঝা যাচ্ছে এটা কি কনজেনিটাল হাইপারপ্লাসিয়া। এখানে যেহেতু মেল চাইল্ড বলেছে, আবার দেখেন ডিউ টু 21 হাইড্রোক্সিজ ডেফিসিয়েন্সি বা সল্ট ওয়াস্টিং ক্রাইসিসের জন্য। ইনভেস্টিগেশনের ফাইন্ডিংস গুলা এখানে সুন্দর করে ভাবে করে দিয়ে দিবেন, যে প্রথমে আমি কি করব, ইলেকট্রোলাইটে কি আসবে, সোডিয়াম ক্লোরাইড গুলো কমবে আর পটাশিয়ামটা বাড়বে, ব্লাড গ্লুকোজ কমে যাবে, আর আপু এবিজিতে একটা মেটাবলিক কোশ্চেন অ্যাসিডোসিস পাবে। ছিল। হ্যাঁ, হ্যাঁ, বলো। আপু এখানে কি ডিউ টু ওটা পুরাটাই দিতে হবে নাকি শুধু কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লেসিয়া দিলে হবে? আর এখানে আপনার যেহেতু হচ্ছে অ্যাটলিস্ট সল্ট ওয়াস্টিং ক্রাইসিসটা একটু লিখবেন, কারণ ডিহাইড্রেশন বলেছে তো, এই কারণে। কনজেনিটাল হাইপারপ্লেসিয়া ব্র্যাকেটে সল্ট ওয়াস্টিং ক্রাইসিস, এটা একটু লিখে রাখতে পারলে ভালো। ডিউটিটা না লিখলেও হবে। আচ্ছা। আচ্ছা, এরপর হচ্ছে দেখেন হরমোন গুলো করবেন কি কি, কর্টিসল, এসিটিএস, 17 হাইড্রোক্সিপ্রোজেস্টেরন, রেনিন, অ্যালডোস্টেরন এবং অ্যান্ড্রোজেন। সো কি হচ্ছে যে কনজেনিটাল হাইপারপ্লেসিয়াতে কি হয়, যে কর্টিসল কমবে, এসিটিএসটা বাড়বে, এবং 71 হাইড্রোক্সিপ্রোজেস্টেরনটা মার্কলি ইনক্রিজ করবে, রেনিনটা ইনক্রিজ করবে, আর কমে যাবে কোনটা, অ্যালডোস্টেরন। সো কমতেছে কর্টিসল, অ্যালডোস্টেরন, আর বাকিগুলো বাড়তেছে, হ্যাঁ, এসিটিএস, 17 হাইড্রোক্সিপ্রোজেস্টেরন, রেনিন। এরপরে আপনারা হচ্ছে কি বাকিগুলো, যেমন ক্যারিওটাইপিনটা এখানে না বললেও হবে, কারণ আহ, এটা সাধারণত আমরা ফিমেলদের করতে পারি, যে আহ, যাদের যে এটার অ্যাম্বিগুইটি পাওয়া যাবে তাদের ক্ষেত্রে। এখানে তো বলে দিয়েছে মেল চাইল্ড, আর না লিখলেও হবে, বা আপনি লিখতে পারেন, আর জেনেটিক টেস্টিং করবেন। আচ্ছা, এখানে যেহেতু পেশেন্টটা শক নিয়ে এসেছে, সো আমাকে প্রথমে অবশ্যই এখানে লিখতে হবে নর্মাল স্যালাইনের কথা। এরপর আপনি হচ্ছে কি মেইনটেনেন্স ফ্লুইড দিবেন, প্রথমে তো নর্মাল স্যালাইন দিবেন, এরপরে হচ্ছে কি মেইনটেনেন্স ফ্লুইড দিবেন, এরপর হাইড্রোকর্টিসন, ফ্লুইডোকর্টিসন, এগুলোর ডোজ লিখবেন, এরপর হাইপারক্যালেমিয়া ম্যানেজমেন্ট, হাইপোগ্লাইসেমিয়া ম্যানেজমেন্ট, আর এরপরে যাবেন মেইনটেনেন্স থেরাপিতে, ট্যাবলেট ফ্লুইডোকর্টিসন আর ট্যাবলেট হাইড্রোকর্টিসন। আর যদি পারেন যে মনিটরিং, ফলো আপ, এগুলো পরবর্তীতে লিখতে পারেন, যে কাউন্সিলিং, এরপরে হচ্ছে কি আপনার ইমিডিয়েট ম্যানেজমেন্ট, এরপরে হচ্ছে কি মেইনটেনেন্স থেরাপি, এরপর হচ্ছে মনিটরিং এন্ড ফলো আপ। এরপর দেখেন কোশ্চেনটা, যে এ বেবি বর্ন উইথ আরএস নেগেটিভ মাদার, ইনভেস্টিগেশন উইথ ইন্টারপ্রিটেশন অ্যান্ড 4 ইম্পর্টেন্ট কমপ্লিকেশন অফ এক্সচেঞ্জ ট্রান্সফিউশন। সো আমরা একটা আরএস নেগেটিভ মাদারে কি করবো, বিওর আরএচ ব্লাড গ্রুপিং করব, দেখলাম যেটা আরএচ, মাদার আরএচ নেগেটিভ, ব্লাড বেবি আরএচ পজিটিভ। এরপর কুম টেস্ট করব, হিমোগ্লোবিন দেখবো যে কমেছে কিনা, রেটিকুলোসাইট কাউন্ট বেড়েছে কিনা, পিবিএফ এ আমি হচ্ছে গিয়ে হিমোলাইসিসের ফিচার আছে কিনা, আর বিলিরুবিনটা বাড়বে কিনা। আর এটাও জেনে রাখেন যে কট ব্লাডও কিন্তু আমরা এগুলো টেস্ট করতে পারি, ব্লাড গ্রুপিং, আরএস টাইপিং, বিলিরুবিন, হিমোগ্লোবিন, রেটিকুলোসাইট, কুমস টেস্ট, কট ব্লাডও করতে পারি, বা নর্মাল নিওনেটেও, মানে ভেনাস ব্লাডও করতে পারি। আর এক্সচেঞ্জ ট্রান্সমিশন যাদের লাগবে তাদের এছাড়াও এই ইনভেস্টিগেশন গুলো করবেন। কি কি কমপ্লিকেশন হয় এক্সচেঞ্জ ট্রান্সফিউশনে, যখন স্পেসিফিক বলে দিয়েছে যে 4টা, এই যে 4 ইম্পর্টেন্ট কমপ্লিকেশন, তখন আপনি তো হচ্ছে গিয়ে ইম্পর্টেন্ট গুলাই বলবেন।
আর এমনিতে বাকিগুলো মনে রাখবেন, যদি না বলে স্পেসিফিক তখন বাকি কয়েকটাও লিখবেন আর কি, যে ডিউরিং এক্সচেঞ্জ ট্রান্সমিশন, আফটার এক্সচেঞ্জ ট্রান্সমিশন। সো ইম্পর্টেন্ট এখানে যে এয়ার অ্যাম্বুলেন্স, তারপর ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, হাইপোথার্মিয়া, অ্যারিথমিয়া, এগুলো লিখবেন। আর আফটার এক্সচেঞ্জ ট্রান্সমিশনে কি কি হয় সেগুলো মনে রাখবেন, যদি এভাবেও আসতে পারে। আচ্ছা, কাউস মিল্ক অ্যালার্জি, অ্যালার্জি শর্ট নোট, এটা কিন্তু আগে কখনো আসেনি, কিন্তু আমরা তো এরকম আসবে যে পরীক্ষাতে কিছু কিছু কোশ্চেন থাকবে যেগুলো আগে আসেনি, কিন্তু আমাদের সেগুলো লিখতে হবে। হ্যাঁ, অবশ্যই বানায় লিখবেন। এবং আপনি না পড়ে আসলেও এটা তো আপনি কেস পেয়েছেন বা স্যারদের কাছে শুনেছেন, তাই না? ওভাবে করেই লিখবেন যে কি আসে, এটা একটা ইমিউন মেডিয়েটেড রিয়াকশন অফ দ্য কাউস মিল্ক প্রোটিন। মেইনলি কি প্রোটিন থাকে? ক্যাসিন অ্যান্ড হুয়ে। সো এটাতে হচ্ছে গিয়ে আপনার একটা হতে পারে আইজি মেডিটেড, যেটা একদম পুরো আর্টিকেলের ফিচার গুলো থাকবে, অথবা নন আইজি মেডিটেড যেটা আসে, যেটা আমরা বেশি পাই, যে ভমিটিং, ডায়রিয়া, ব্লাড ইন দ্য স্টুল, অ্যাবডোমিনাল পেইন, এক্সিমা, এগুলো। তো সাধারণত আমরা কিভাবে ডায়াগনোসিস করি? ডিটেলড হিস্ট্রি, এক্সামিনেশন, গ্রোথ অ্যান্ড নিউট্রিশন অ্যাসেসমেন্ট, এরপরে সেরাম স্কিন প্রিক টেস্ট, বা এরপরে হচ্ছে কি আমরা কি অ্যালার্জি প্যানেল টেস্ট করতে পারি। উম, আর ট্রিটমেন্ট কি করব, যে আমরা মাকে বলবো যে এই কাউস মিল্কটা না খাওয়াতে, ব্রেস্ট ফিডিং করতে, কন্টিনিউ করতে ব্রেস্ট ফিডিং। কিন্তু যারা ব্রেস্ট ফিডিং করতে পারতেছে না তাদের ক্ষেত্রে হাইড্রোলাইজড ফর্মুলা গুলো দেওয়া হয়, কারণ নর্মাল ফর্মুলা মিল্কও তো কাউস মিল্ক দিয়ে বানানো হয়। তো এই জন্য হচ্ছে কি এগুলো থেকে এক্সটেন্সিভলি হাইড্রোলাইজড ফর্মুলা মিল্ক, যেটার নাম আপনার এসে পাওয়া যায় হচ্ছে অ্যামাইনো অ্যামিনো মিল্ক, বের কি যেন একটা নাম, আমি এই মুহূর্তে নামটা মনে নাই। আহ, এরকম নামে পাওয়া যায়। আর হচ্ছে কি স্ট্রিট অ্যানাফাইলেক্সিস, যদি কোনো অ্যানাফিলাক্সিস ফিচার নিয়ে থাকে। আচ্ছা, যে কোনো আমি বলেছি না শর্ট নোটে আমি কি করব, প্রথমে একটা ইন্ট্রোডাকশন দিব, ক্লিনিক্যাল ফিচার দিব, টাইপস থাকতে দিব, ইনভেস্টিগেশন দিব, ট্রিটমেন্ট দিব, এরপর ফলো আপ, মনিটরিং, ফলো আপ, প্রগনোসিস যদি মনে থাকে লিখতে পারেন। এখন আচ্ছা, এই যে দেখেন, হাউ উইল ইউ ম্যানেজ এ কেস অফ হেপাটিক এনকেফালোপ্যাথি, ম্যানেজমেন্ট বলেছে। সো এক্ষেত্রে তো সাধারণত কি, যে কোনো আগে বলেছি ম্যানেজমেন্ট বললে হিস্ট্রি, এক্সামিনেশন, ইনভেস্টিগেশন এভাবে লিখতে। বাট এটা তো হেপাটিক এনকেফালোপ্যাথি, মানে এটা একটা এমার্জেন্সি ম্যানেজমেন্ট। সো এই ক্ষেত্রে কিন্তু আপনি হিস্ট্রি, এক্সামিনেশন লিখবেন না। এক্ষেত্রে বলবেন যেটা একটা অ্যাকুট এমার্জেন্সি। সো আমি আগে পেশেন্টকে অ্যাসেস করব, এয়ারওয়ে, ব্রিদিং, সার্কুলেশন এগুলো চেক করব, আইভি চ্যানেল ওপেন করব। এরপরে আমি এগুলো ওপেন করতে করতে একটা শর্ট হিস্ট্রি এক্সামিনেশন, মানে শর্ট হিস্ট্রি নিব, এক্সামিনেশন করব, এবং রিলিভেন্ট ইনভেস্টিগেশন এগুলো পাঠাবো। পাঠিয়ে পেশেন্টটাকে ম্যানেজ করব। কি কি ম্যানেজ করব, তখন এই মেসেজ পাঠানোর পরে আমি এরপরে পেশেন্টকে এনজি সাকশন দিব, আর এরপর হচ্ছে ইনজেক্টেবল ওমিপ্রাজল দিব, সেপসিসের জন্য স্ক্রিনিং করে অ্যান্টিবায়োটিক দিব, পেশেন্টের হচ্ছে ইলেকট্রোলাইট এগুলো এবিসি এগুলো করবো, কোনো কোয়াগুলোপ্যাথি থাকলে সেটা ম্যানেজ করব, ডিজ ইলেকট্রোলাইটেমিয়া, হাইপোগ্লাইসেমিয়া, হাইপোক্যালসিমিয়া এগুলো ম্যানেজ করব। এরপর আইভি ম্যানিটল, এরপর ল্যাকটুলোজ, রিফ্যাক্সামিন এগুলো ওরাল দিব। এতেও না কমলে তো এরপর মেকানিক্যাল ভেন্টিলেশন, আবার টেম্পোরারি লাইফ সাপোর্ট দিব। মানে আমি কিন্তু এখানে লিখবো একটু শর্ট করে যে আমি আফটার, এটা একটা অ্যাকুট এমার্জেন্সি, আমি হচ্ছে কি পেশেন্টটাকে এয়ারওয়ে, ব্রিদিং, সার্কুলেশন দেখার পরে শর্ট হিস্ট্রি এক্সামিনেশন করে দেন আমি রিলিভেন্ট ইনভেস্টিগেশন পাঠাবো, এবং সাইমultaneously পেশেন্টকে ম্যানেজ করতে থাকবো। আমরা তো ওয়ার্ডে এভাবেই করি, তাই না? যেটা আমরা ওয়ার্ডে যেভাবে করি সেভাবেই লিখবো। যদি কোশ্চেনে এমনও থাকে যে হাউ ইউ ট্রিট এ কেস অফ হেপাটিক এনকেফালোপ্যাথি, বা একটা সিনারিও থাকলে হেপাটিক এনকেফালোপ্যাথি, এরপরে এ, যে হাউ ইউ টেক হিস্ট্রি এন্ড এক্সামিনেশন অফ দিস পেশেন্ট, অ্যান্ড বি, হাউ ইউ ট্রিট দ্য পেশেন্ট। সেক্ষেত্রেও আপনি যখন অ্যান্সার দিবেন যে হাউ উইল ইউ টেক হিস্ট্রি অ্যান্ড এক্সামিনেশন অফ দিস পেশেন্ট, ওটা অ্যান্সার করার সময়ও বলবেন যে আমি আগে পেশেন্টের যেহেতু একটা এমার্জেন্সি, আমি পেশেন্টটাকে আগে ম্যানেজ করে, অ্যাকুট ম্যানেজ করে এরপরে আমি তার হিস্ট্রি এক্সামিনেশন নেবো, এই এই জিনিসগুলো হিস্ট্রি এক্সামিনেশন লিখবো। এটা একটু বলে নিবেন তো। হাউ উইল ইউ ম্যানেজ এ কেস অফ ক্রনিক কনস্টিপেশন। সো আমার ক্রনিক কনস্টিপেশনের পেশেন্টকে কি কি আমার আগে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস মাথায় রাখতে হবে, যে আমি কি কি জিনিস আমার মাথায় আছে। তো ম্যানেজ বলেছে, সো আমাকে এখানেও শর্ট হিস্ট্রি এক্সামিনেশন লিখতে হবে। হুম। তো এই এই ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস গুলো আমি মাথায় রেখে, যে ফাংশনাল কনস্টিপেশন, হার্শবার্গ ডিজিজ, হাইপোথাইরয়েডিজম, হাইপারক্যালসিমিয়া, কোনো স্পাইনাল কর্ড ডিসঅর্ডার, অ্যানোরেক্টাল ম্যালফরমেশন, এগুলো মাথায় রেখে আমি হিস্ট্রি এক্সামিনেশন এগুলো করব।
তারপরে ইনভেস্টিগেশনে যাব, অ্যাবডোমিনাল এক্সরে, এরপরে হচ্ছে গিয়ে থাইরয়েড ফাংশন টেস্ট, ক্যালসিয়াম ইলেক্ট্রোলাইট, এগুলো করব। আর হিস্ট্রি যদি সাজেস্টিভ বলে বা ইনভেস্টিগেশন যদি সাজেস্ট করে, তখন আমি রেক্টাল বায়োপসি বা রেক্টাল ম্যানোমেট্রি করব। আর ট্রিটমেন্টে কি, এখানে হচ্ছে এডুকেশন, পেশেন্টকে কাউন্সেলিং করব, কি কি ডায়েট ডায়েট ফলো করবো সেটা দেখবো, এবং অ্যাকুট যে ডিসইনফেকশনের জন্য অ্যাকুট ডিসইনফেকশন রিলিফ করব। আম, এরপর মেনটেনেন্স ট্রিটমেন্ট দিব, আর ডায়েটারি মেজার গুলো লিখবো, এবং বিহেভিয়ার মেজার দিব, যে পেশেন্টকে অ্যাডুকেট ফ্লুইড, অ্যাডুকেট ডায়েটারি ফাইবার দিব, ফ্রুট ভেজিটেবল এগুলো ফলো করবে, এবং সে অ্যাভয়েড করবে প্রসেসড ফুড বা লো ফাইবার ফুড। এবং বিহেভিয়ার মেজারকে অবশ্যই তাকে টয়লেট ট্রেনিং করানো হবে, তাকে কোনো পানিশমেন্ট দেওয়া যাবে না, বরং এনকারেজ করতে হবে, এবং সাকসেসফুল টয়লেটের জন্য রিওয়ার্ড দিতে হবে। এরপর দেখেন সাথে ট্রিটমেন্ট এন্ড ফলো আপ অফ কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম, যেহেতু বলে দিচ্ছে ট্রিটমেন্ট, সো এই ক্ষেত্রে আপনার আর অন্য কিছু লেখা দরকার না, ডিরেক্ট ট্রিটমেন্টে চলে যাবেন। তো ট্রিটমেন্টের আমি আগেও বলেছি কি কি। কাউন্সিলিং, অবশ্যই প্রথমে কাউন্সিলিংটা বলবেন। এরপরে হচ্ছে গিয়ে কাউন্সিলিং এর পরে হচ্ছে এখানে স্পেসিফিক থেরাপিটাই লিখবেন আগে, লেভোথাইরক্সামিন, নিউনেটাল ডোজ কি, এবং বিয়ন্ড নিউনেটাল পিরিয়ডের পরে কি করবেন। তো নিউনেটাল করবেন কি 10 to 15 মাইক্রোগ্রাম, আর এরপরে হচ্ছে 4 মাইক্রোগ্রাম। আর এরপর আপনি কি লিখবেন যে আদার সাপোর্টিভ ট্রিটমেন্ট, যেমন সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্ট, হিয়ারিং, ডেভেলপমেন্টাল থেরাপি, এগুলো দিবেন। তো সাপোর্টিভ ট্রিটমেন্ট, স্পেসিফিক ট্রিটমেন্ট, ট্রিটমেন্ট অফ কমপ্লিকেশন অ্যান্ড ফলো আপ। তো ফলো আপ কিভাবে করবেন? ফলো আপে আমি বায়োকেমিক্যাল আর ক্লিনিক্যাল। ক্লিনিক্যাল কি কি দেখবো? পেশেন্টের হাইট কেমন হয়েছে, পেশেন্টের কোনো কোনো কমপ্লেন আছে কিনা, কনস্টিপেশন আছে কিনা, বা ডায়রিয়া হয়ে গেল কিনা, তার আমি হচ্ছে কি পালস চেক করবো। এরপরে হচ্ছে পেশেন্টের ডেভেলপমেন্টের অ্যাসেসমেন্ট করবো, তার হিয়ারিং অ্যাসেসমেন্ট করবো। আর বায়োকেমিক্যাল কি কি করবো? তার FT4 TSH করবো। সো ফার্স্ট 6 মান্থসে 6 উইকলি, পরের 3 ইয়ার্সে 3 মান্থলি, 3 ইয়ার্সের পর থেকে 6 মান্থলি। এবং আমার হচ্ছে গিয়ে এক্সপেক্টেড রেসপন্সটা লিখলে ভালো, না লিখলেও সমস্যা নেই। দেখেন, হাউ ইউ ডায়াগনোস এন্ড ট্রিটমেন্ট, ট্রিট এ কেস অফ উইলসন্স ডিজিজ। সো ডায়াগনোসিস বলেছে, হাউ ইউ ডায়াগনোস। সো ডায়াগনোসের ক্ষেত্রেও আমাকে একটু হিস্ট্রি এক্সামিনেশন শর্ট, কিন্তু উইলসন হেপাটাইটিস বলেছে, সো আমার এই ক্ষেত্রে আর আমি এখানে লিখতে হবে না হেপাটিক হেপাটাইটিস, এক্সামিনেশনে হেপাটোমেগালি, অ্যাসাইটিস, আর আইএকে ফ্রিং। আর নিউরোলজিক্যাল ফিচারটা যেহেতু 10 ইয়ার্স ওল্ড বয় বললে, তখন এক্ষেত্রে নিউরোলজিক্যাল ফিচার গুলো শর্ট করে লিখবেন আর কি। ইনভেস্টিগেশন মেইনলি টু এস্টাবলিশ ডায়াগনোসিসটাই রাখবেন, যে সেউলোপ্লাজমিন, 24 আওয়ার্স ইউরিনারি কপার এক্সক্রিশন, ডি পেনিসিলামিন চ্যালেঞ্জ টেস্ট, লিভার বায়োপসি, MRI অফ ব্রেন। ইন্টারপ্রিটেশন লিখবেন, এটা লিখবেন অবশ্যই, আর বাকিগুলো জাস্ট নাম লিখে যেতে পারবেন, ইন্টারপ্রিটেশন না লিখলেও হবে। ট্রিটমেন্ট কি? সাব কাউন্সেলিং, সাপোর্টিভ ট্রিটমেন্ট, ডায়েটারি অ্যাডভাইস, স্পেসিফিক ট্রিটমেন্ট, ট্রিটমেন্ট অফ কমপ্লিকেশন, আর স্ক্রিনিং অফ ফ্যামিলি মেম্বার্স। এভাবে লিখবেন আর কি। আর হাউ টু ম্যানেজ স্যাম উইথ শক। তো স্যাম উইথ শক এভাবে ডিরেক্ট দিতে পারে, বা সিনারিও দিয়ে দিতে পারে, যে একটা পেশেন্টের এরকম আসলো, যে ডায়রিয়া হয়েছে, পেশেন্টের হচ্ছে কি একটা সিভিয়ার ডিহাইড্রেশনে দিতে পারে, বা একটা হচ্ছে কি শকে দিতে পারে। শক হলে কি কোল্ড পেরিফেরি, লেথার্জিক, এগুলো থাকবে। তো ওটা দেখে আপনি তখন ওই সিনারি অনুযায়ী প্রথমে কি করবেন, যে এটাও তো একটা এমার্জেন্সি ম্যানেজমেন্ট, তাই না? সো এক্ষেত্রেও হাউ উইল ম্যানেজ যখন বলেছে, আপনি আগে এমার্জেন্সিটা ম্যানেজ করবেন। সো আমি কুইকলি অ্যাসেস করব, কুইক অ্যাসেস করে তাকে হচ্ছে কি এয়ারওয়ে ব্রিদিং মানে অক্সিজেন দিলাম, 10% গ্লুকোজ দিব, IV ফ্লুইড দিব 20 ml/kg ওভার 1 আওয়ার। এবং এক্ষেত্রে কি কি চয়েস আমার, রিঙ্গার সিলেক্টেড হাফ স্টেন নর্মাল স্যালাইন উইথ 5% ডেক্সট্রোজ, কলেরা স্যালাইন, এগুলো দিব। এরপর কিন্তু যদি, এবং এটা নিতে নিতে আমি শর্ট হিস্ট্রি এবং এক্সামিনেশন করে ফেলবো। যদি আমি দেখি যেটা ডিউ টু অ্যাকুট ওয়াটারি ডায়রিয়া, তখন আমি কি ইউজ করব, কলেরা স্যালাইন 20 ml/kg ফর ফার্স্ট 2 আওয়ার্স। এবং রেগুলার মনিটর করতে থাকবো পালস এবং রেসপিরেটরি রেট, সাথে পেশেন্টকে অ্যান্টিবায়োটিক দিব, চাইল্ডকে ওয়ার্ম রাখবো। এই যে ওয়ার্ম কথাটা অবশ্যই লিখতে হবে, স্যামের ক্ষেত্রে অবশ্যই পেশেন্টকে ওয়ার্ম রাখতে হবে।
এরপরে কি, যদি সাইন্স অফ ইমপ্রুভমেন্ট থাকে তখন 15 ml/kg করে আবার 1 আওয়ার দিব, এবং দেন আমি ওরাল বা এনজি রিহাইড্রেশন দিব উইথ রেজোমার 10 ml/kg/hour in alternate hour with F75 up to 10 years, 10 hours। আর যদি চাইল্ডে যদি ইমপ্রুভ না করে তখন আমাকে চিন্তা করতে হবে সেপটিক শক। তখন আমি কি করব, যে মেইনটেনেন্স ফ্লুইড দিব, আইভি ফ্লুইড 3 ml/kg/hour, পেশেন্টকে ব্লাড দিব। আর যদি ওভার হাইড্রেশনের সাইন থাকে তখন আমি হচ্ছে কি ইনফিউশন স্টপ করব পেশেন্টের। আচ্ছা, এরপর দেখেন প্রথম কোশ্চেন এসেছে যে 10 years old child with nocturnal aneurysis, how will you investigate? সো নকটার্নাল aneurysis জন্য আমার ডিডি কি কি চিন্তা করি আমরা? চিন্তা করি ইউটিআই, এবার সিকেডি, ডায়াবেটিস এস্টাবলিশ করার জন্য আমার অর্গানিক কজ গুলোকে আমি এক্সক্লুড করার জন্য প্রথমে কি করব, ইউরিনারিমি করব, কালচার করব, ব্লাড গ্লুকোজ করব, ব্লাড ইউরিয়া ক্রিয়েটিনিন ইলেক্ট্রোলাইট করব। এটাতে যদি কোনো ফাইন্ডিংস পাই তখন আমি এটা হচ্ছে কি, আমি
আমার এটা মনে হয় ডিসকানেক্ট হয়ে গিয়েছিল। আচ্ছা, সো এরপরে দেখেন চিলেশন থেরাপি ইন থ্যালাসেমিয়া। এটা আসলে আপনারা সবাই পড়েছেন, কমন কোশ্চেন আগেও এসেছে। আমি অন্তত পরীক্ষায় পেয়েছিলাম আমার পরীক্ষাতে। তো তো চিলেশন থেরাপি ইন থ্যালাসেমিয়া, তো আপনি এটা কিভাবে লিখবেন? আমি প্রেফার করি এরকম একসাথেই লিখে দেওয়া, যে আপনার তাতে সময় কম লাগে আর কি। আপনাদের যদি মনে করেন আপনার আলাদা আলাদা ভাবে লিখতে চান সেভাবে লিখতে পারেন, বা একবারে একটা টেবিল করে সেভাবেও লিখে দিতে পারেন। মানে যেটাতে কম সময় তাড়াতাড়ি করে সব পয়েন্ট লেখা যায় সেটাই প্রেফার করি। সেটা পারপাস কি, একটু রিমুভ দ্য এক্সেস আয়রন কজ বাই দ্য রিপিটেড ব্লাড ট্রান্সফিউশন। তো কি কি দিই আমরা? ডিফেরাক্সামিন, ডিফেরাসিরক্স আর ডিফেরাপ্রিন। তো কোনটা কি, রুট, ডোজ, মেইন অ্যাডভান্টেজ, অ্যাডভার্স ইফেক্ট, আর কি কি মনিটর করবেন, এই পয়েন্টগুলো কভার করে লিখবেন। এটা ফারিয়ার নোটে খুব সুন্দর করে আছে, ওভাবে করে লিখতে দিতে পারেন। তো দেখেন বোন ম্যারো ফাইন্ডিংস ইন এএলএল, আইটিপি, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, এগুলোকে আপনি যদি এরকম একটা চার্ট করে দেন তাতে সময় কম লাগবে এবং সব পয়েন্ট কভার করতে পারবেন। তো বোন ম্যারো ফাইন্ডিংস এর পয়েন্ট গুলো দিবেন: সেলুলাইটি, মাইলয়েড, ইরিথ্রয়েড, মেগাকারিওসাইট, এরপর মাইলয়েড ইরিথ্রয়েড রেশিও, ব্লাস্ট সেল, ফ্যাট স্পেস আর অ্যাবনর্মাল সেল। সো এএলএল হচ্ছে হাইপার সেলুলার, বাকি সবগুলোতে রিডিউসড হয়ে যাবে। ব্লাস্ট সেল পাবেন মোর দ্যান 20%, লিম্ফোব্লাস্ট পেতে পারেন অ্যাবনর্মাল সেল। আইটিপি তে সব নর্মাল থাকবে, শুধু মেগাক্যারিওপয়েসিসটা ইনক্রিজ করবে। আর অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়াতে সব সিলুয়েট ডিক্রিজ করবে। আর হচ্ছে গিয়ে ফ্যাট স্পেস মার্কলি ইনক্রিজ থাকবে। আচ্ছা, গ্লাসগো কোমা স্কেল কি এবং এটা কিভাবে ইন্টারপ্রেট করে, এটা যদি আপনারা নাও পান, এটা কিন্তু আপনাদের কমন সেন্স থেকে, মানে এটা তো আপনারা ওয়ার্ডে প্র্যাকটিস করেন, ওভাবে করে লিখতে পারবেন যে এটা একটা ক্লিনিক্যাল স্কেল, যেটা দিয়ে আমরা লেভেল অফ কনসিয়াসনেসটাকে দেখি বাই 3টা পয়েন্ট থেকে: আই ওপেনিং, ভার্বাল রেসপন্স আর মোটর রেসপন্স। সো আই ওপেনিং এ 4 পয়েন্ট, ভার্বালে 5 আর মোটরে 6 পয়েন্ট। সো এটা দিয়ে হচ্ছে কি মিনিমাম হয় 3 আর ম্যাক্সিমাম 15। সো 8-এর নিচে হলো সিভিয়ার ইম্পেয়ারমেন্ট, 9-12 হলে মডারেট। আমি যেটা এটা তো আপনারা মনে রাখবেন, কখনো আসলেও আসতে পারে যে চিলড্রেনের জন্য মডিফাইড গ্লাসগোমা স্কেল। এটা হচ্ছে যেহেতু ইনফ্যান্টদের, ওরা তো আর স্পিচের কোনো মানে সবই এক, শুধু ভার্বালটা একটু ডিফারেন্ট 3টা এজ গ্রুপে। সো কারণ এরকম তখন সেটার ক্ষেত্রে কি হবে যে V1 এ নো রেসপন্স, V2 তে এদের ক্ষেত্রে হচ্ছে মোর্নিং বা পেইন থাকবে, V3 তে ক্রাইং থাকবে, ইনঅ্যাপ্রোপ্রিয়েট ক্রাইং, আর V4 এ হচ্ছে ক্রাই বাট কনসোলেবল, আর V5 এ হচ্ছে স্মাইলিং, কুজ বা ইন্টারেক্ট অ্যাপ্রোপ্রিয়েটলি। বাকিগুলো মোটামুটি একই রকম। সো আউটলাইন দ্য ম্যানেজমেন্ট অফ 10 years old child with chronic kidney disease। এখানে দেখেন পুরো একটা ম্যানেজমেন্ট, প্রচুর লেখার জায়গা আছে, এত কিছু লিখ কিন্তু মার্কস 5। সো আপনি এখানেও শর্ট করে লিখবেন, আহ, কিন্তু সব পয়েন্টই কভার করবেন। সো কি কি আছে যে হিস্ট্রিতে আপনার শর্ট হিস্ট্রিটা দিবেন, প্রেজেন্টিং সিমটম কি কি থাকে, নেফ্রোটিক সিনড্রোম বা কনজেনিটাল রিনাল ডিজিজের ক্ষেত্রে এই কজগুলো ইভ্যালুয়েট করার জন্য কিছু হিস্ট্রি নেবেন। আর কোন ড্রাগের হিস্ট্রি আছে সেটা নেবেন। এক্সামিনেশনে হাইট, ওয়েট, গ্রোথ, প্যালোর, হাইপারটেনশন, ইডেমা আর রিনাল ডিজিজ, রিনাল বোন ডিজিজের ফিচার্স। আর তারপর আপনাকে ইনভেস্টিগেশন কি কি, একটা হচ্ছে ডায়াগনোসিস করবো আগে, কি কি রেনাল ফাংশন টেস্ট করবো আগে, এটা দেখি ডায়াগনোসিস করলাম এটা সিকেডি। এরপর আমি অ্যাসোসিয়েটেড কন্ডিশন দেখার জন্য ক্যালসিয়াম ফসফেট, অ্যালকালাইন ফসফেট এগুলো করব। আর এই টেস্ট গুলো করবো, আলট্রাসোনোগ্রাফি, ডিটিপি, এমসিওজি, এগুলো করবো কি টু আইডেন্টিফাই দ্য কজ। সো আমি বললাম না ইনভেস্টিগেশনের 3টা পয়েন্ট, একটা হচ্ছে টু সাপোর্ট ডায়াগনোসিস, টু এক্সক্লুড ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, টু আইডেন্টিফাই দ্য কজ, অ্যান্ড টু সি দ্য অ্যাসোসিয়েটেড কন্ডিশন। ট্রিটমেন্ট কি কি দিবেন? কাউন্সিলিং। এরপর এই ক্ষেত্রে অবশ্যই লিখবেন যে রেফার টু পেডিয়াট্রিক নেফ্রোলজিস্ট, কারণ সিকেডি কেস তো আপনার জেনারেল পেডিয়াট্রিক্স এর
করবেন না, ম্যানেজ করবেন না, এই পয়েন্টটা লিখবেন। এরপর আপনি বাকিগুলো যে ট্রিটমেন্ট অফ দ্য আন্ডারলাইং কজ, এরপর হচ্ছে কি সাপোর্টিভ ট্রিটমেন্টের যে হাইপারটেনশন ম্যানেজমেন্ট করবেন, নিউট্রিশন গ্রোথ, এরপর হচ্ছে কি আর স্পেসিফিক ট্রিটমেন্ট কি রিপ্লেসমেন্ট থেরাপি, পেরিটোনিয়াল ডায়ালিসিস বা হিমোডায়ালিসিস বা কিডনি ট্রান্সপ্লান্টেশন, বা ট্রিটমেন্ট অফ কমপ্লিকেশন লাইক অ্যানিমিয়া, মেটাবলিক অ্যাসিডোসিস, সিকেডি মিনারেল বোন ডিসঅর্ডার, এগুলো। আর এরপর রেগুলার ফলো আপ। আচ্ছা দেখেন, চাইল্ডহুড নেফ্রোটিক সিন্ড্রোম ডেভেলপস অ্যাবডোমিনাল পেইন, পসিবল কজেস অ্যান্ড ট্রিটমেন্ট। তো পসিবল কজেস কি কি? যে পেরিটোনাইটিস, দেখেন কজেস এর মধ্যে 2.5 মার্কস। সো পেরিটোনাইটিস, ইউটিআই, গাট ইসকেমিয়া, স্টোর ইন্ডুস গ্যাস্ট্রাইটিস, রিনাল ভেইন থ্রোম্বোসিস, অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস। এরপর বলছে ট্রিটমেন্ট। তো এই ট্রিটমেন্টের ক্ষেত্রে আপনি প্রথমে বলবেন কাউন্সিলিং, দেন সাপোর্টিভ ট্রিটমেন্ট, এরপরে হচ্ছে গিয়ে এই যদি ট্রিটমেন্ট অফ দ্য কজ, মানে পেশেন্ট যদি হাইপোভলিমিয়া হয় তখন হচ্ছে গিয়ে হাইপোভলিমিয়া যদি, আর এরপর হচ্ছে কি ট্রিটমেন্ট অফ নেফ্রোটিক সিন্ড্রোমটার সাথে লিখবেন যে কর্টিকোস্টেরয়েড থেরাপিটা চলবে, ট্রিটমেন্ট অফ কমপ্লিকেশন। আর যদি পেশেন্টের দেখেন যে সিভিয়ার অ্যাবডোমিনাল পেইন উইথ অ্যাবডোমিনাল টেন্ডারনেস, সেক্ষেত্রে সার্জিক্যাল ইভ্যালুয়েশনও করবেন। সো আপনি এটা ট্রিটমেন্টে শুরু করবেন এরকম ভাবে যে আপনার অ্যাসেসিং দ্য চাইল্ড বাই টেকিং হিস্ট্রি, এক্সামিনেশন অ্যান্ড রিলিভেন্ট ইনভেস্টিগেশন উইল আইডেন্টিফাই দ্য কজ অ্যাকর্ডিংলি। সো হোয়াট ইজ বেলস পালসি অ্যান্ড হাউ ডু ম্যানেজ বেলস পালসি? এটাও আপনার কিন্তু ক্লিনিক্যালি মানে আপনার ওয়ার্ডে পান বেলস পালসির কেস, ওভাবেই লিখবেন। আপনার যদি এটা কমন নাও পড়ে, আপনি যেভাবে যা পেয়েছেন সেটাই লিখবেন যে বেলস পালসি একটা কি লোয়ার মোটর নিউরন টাইপ ফেসিয়াল নার্ভ পালসি। এখানে হচ্ছে একটা ইউনিল্যাটারাল উইকনেস অফ দ্য ওয়ান সাইড অফ দ্য ফেস। সো এখানে কি কি ফিচার থাকে, যে ইনএবল টু ক্লোজ আই, ফ্ল্যাট রিঙ্কেল, লস অফ নেজাল ফ্লো, ফিচার গুলো দিয়ে দিবেন। আর এটা কি ইনভেস্টিগেশন কি, সাধারণত ক্লিনিক্যাল ডায়াগনোসিস। আমরা ইনভেস্টিগেশন সাধারণত তিন কেসে করে না, যদি রিকারেন্ট হয় সেক্ষেত্রে ইনভেস্টিগেশন করি। ম্যানেজমেন্ট কি দিবেন, আই প্রোটেকশন, এরপর কর্টিকোস্টেরয়েড থেরাপি, আর বাকিটা কি অ্যান্টিভাইরাস সাধারণত দেওয়া হয় যদি রামসি হান্ট সিনড্রোম থাকে সেই ক্ষেত্রে। আর এরপর কি ফলো আপ। এরপর দেখেন যে 3 years old child sudden weakness of lower limbs, তো অবশ্যই কানেকশন কি হয়েছে আবার? এমআরআই ব্রেন করবেন, ব্রেন অ্যান্ড নেটের একটু আনস্টেবল হয়ে আছে নেট।
আচ্ছা, এরপর হচ্ছে আপনার এই যে এই ডিডি গুলা মাথায় রেখে আমাদেরকে কানেকশন কি আছে আমি বুঝতেছি না। দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না, হুম। আচ্ছা, এখন দেখা যাচ্ছে কি? ওকে, শুরু করছে আবার। সো আমি আহ, আম, আমাদের যখন হাউলি ইনভেস্টিগেটেড কেস অফ 10 ইয়ার্স ওল্ড চাইল্ড হিমাচুরিয়া, আপনাকে ডিডি গুলো লিখতে হবে না, কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে আমি আমি তোকে এজিএন, ইউটিআই, এটোপ্যাথি, পোস্টিক কিডনি ডিজিজ, আর হচ্ছে গিয়ে যে এইচএসপি, এসএলই, এগুলো আমাদের মাথায় থাকতে হবে। সো আমি এই জন্য কি কি করবো, সো প্রথমে কি করব, একটা রেনাল কেসে অবশ্যই ইউরিন আরএমই করবো। আরবিসি কাস্ট, ডাব্লিউবিসি এগুলো দেখবো, যদি আরবিসি কাস্ট পাওয়া যায় গ্লোমেরুলার কজ। এরপরে কি করবো, যে আরবিসি কাস্ট পেলাম, এটা কি গ্লোমেরুলার নাকি, আমরা এই জন্য মরফোলজি দেখবো যে এটা গ্লোমেরুলার নাকি নন গ্লোমেরুলার কজ। যদি ডিসমরফিক আরবিসি পাওয়া যায় সেটা গ্লোমেরুলার কজ, আর যদি আইসোমরফিক আরবিসি পাওয়া যায় সেটা হচ্ছে লোয়ার ইউনিট ট্র্যাক্টের জন্য হেমাচুরিয়া। এরপরে আমি কি করলাম, যে ইউরিনারি প্রোটিন কিটিনিন রেশিও, ইউরিন ক্যালসিয়াম কিটিন রেশিও, এগুলো দেখলাম। তো প্রোটিন কিটিন রেশিও কি, প্রোটিন ইউরিয়া থাকলে এটা গ্লোমেরুলার কজ। আর হচ্ছে গিয়ে আপনার ক্যালসিয়াম কিটিন রেশিও দেখতেছি ইডিওপ্যাথিক হাইপার ক্যালসিরিয়ার জন্য। ইউরিন কালচার করবো ইউটিআই কিনা দেখার জন্য। আর এবার ব্লাডে আসি, ব্লাডে কি কি করব, সিবিসি করব, সেরাম ইউরিয়া ক্রিয়েটিনিন ইলেক্ট্রোলাইট, সেরাম C3 C4, এসও, অ্যান্টি ডিএনএসবি, অ্যানা, অ্যানকা, তারপর হচ্ছে গিয়ে এগুলো করলাম আমি ব্লাডে। কি কি চিন্তা করলাম আমরা, যে আমি তো এটা হচ্ছে গ্লোমেরুলার ডিজিজ, কিন্তু আমি গ্লোমেরুলার নেফ্রাইটিস আমি ডায়াগনোসিস যদি করে ফেলি একটা গেল। এরপর আমার কি কি ডিডি ছিল, যে সিবিসি করবো কি, আমার যে কোনো প্লেটলেট কম আছে কিনা, থ্রোম্বোসাইটোপেনিয়া আছে কিনা। ইলেকট্রোড কিটিনিন কেন করলাম, আমি সিকেডি বা হচ্ছে কি আপনার রেনাল পলিসিস্টিক কিডনি ডিজিজ বা এগুলো দেখার জন্য, রেনাল ইম্পেয়ারমেন্ট বা গ্লোমেরুলোনেফ্রোসিস আছে কিনা দেখার জন্য করলাম। C3 C4 অ্যানা, অ্যান্টিডিএস ডিএনএ কে কেন করলাম, এসিডি দেখার জন্য করলাম। এরপরে কি রিনাল বায়োপসি করব, যে পার ইউরিসেমিয়া, হাইপার ক্যালিমিয়া, হাইপার ফসফেটেমিয়া, হাইপোক্যালসেমিয়া হয়। সো কি কি বাড়তেছে, মানে সেল ভাঙার কারণে, র্যাপিড সেল ব্রেকডাউনের কারণে সেলের মধ্যে যে পটাশিয়াম থাকে এবং ফসফেট থাকে, এই যে পিপি, এই দুইটা বেড়ে যাচ্ছে। আর ইউরিক অ্যাসিডটাও বেড়ে যাচ্ছে। এবং ফসফেট ক্যালসিয়ামের সাথে বাইন্ড করার কারণে হাইপোক্যালসেমিয়া হচ্ছে। এটা কেন হয়? এটা হয় হচ্ছে গিয়ে ইউজুয়ালি হবে 12 থেকে 72 ঘন্টা। সাইটোটেক্স মানে যে কোনো কেমোথেরাপি শুরু করার 7 to 2 আওয়ার্স এর মধ্যে এটা হতে পারে, অথবা স্পন্টেনিয়াসও হতে পারে যদি সেল বার্ডেনটা অনেক বেশি হয়। র্যাপিড প্রলিফাইটিং এবং হাইলি কেমোসেন্সিটিভ ম্যালিগনেন্সি লাইক পার্কিট লিম্ফোমা, লিউকেমিয়া, এগুলোর জন্য হতে পারে। সো আমি এই এই পেশেন্ট থেকে হাই রিস্ক পেশেন্টদেরকে আমি কিভাবে প্রিভেন্ট করতে পারি, এটা টিএলএস, ভিগারাস হাইড্রেশন, ইলেকট্রোলাইট মনিটরিং, মানে ইলেকট্রোলাইট, ইউরিক অ্যাসিড, কেটিনিন, এগুলো মনিটর করতে হবে। এবং এর ট্রিটমেন্টে কি কি দেয়, অ্যালোপিরিনল আর রাসবিউরিক অ্যাসিড দেয়। এর কমপ্লেক্সে কি হতে পারে, অ্যাকুট ফেলিওর, অ্যারিথমিয়া, সিজার বা সাডেন ডেথ। এবার আসেন গ্রুপ বি, যেটা কার্ডিওলজি, পালমোনলজি এবং প্রসিডিওর, এই সেগমেন্টে দেখেন। এটা তো আপনাদের খুবই মানে কমন কোশ্চেন আসে, এটা হিমোডাইনামিক টেটোলজি অফ ফ্যালট। ফেজে পরীক্ষাতে একবার টেটোলজি অফ ফ্যালট, একবার ভিএসডি, এভাবে অল্টারনেটলি আসতেই থাকে। এটা তো আপনারা জানেনই যে এখানে কি হয়, যে রাইট ভেন্ট্রিকুলার আউটফ্লো অবস্ট্রাকশন থাকার কারণে
পেশেন্টের যে ভিএসডির মাধ্যমে গেলে এই ডিফারেন্ট পার্টস অফ দ্য বডিতে যায়, যার কারণে যেহেতু সবসময় রাইট ভেন্ট্রিকল থেকে লেফট ভেন্ট্রিকলে ব্লাডটা চলে যাচ্ছে, এই কারণে পালমোনারি সার্কুলেশনে সবসময় লেস ব্লাড থাকে। এই কারণে আপনারা অলিগেমিক লাং ফিল্ড পাবেন, এবং সিস্টেমিক সার্কুলেশনে মিক্স ব্লাড যাওয়ার কারণে অলওয়েজ লো অক্সিজেন স্যাচুরেশন থাকে, সায়ানোসিস থাকে, এবং সায়ানোসিস থাকার কারণে গ্রোথ ফেলিওরটাও কম হয়, পলিসাইথেমিয়া হয়। এবং পেশেন্টটা যদি মাইল্ড থাকে সেক্ষেত্রে হচ্ছে কি অত বেশি সাইনোসিস থাকে না, পিঙ্ক অফ থাকে, এবং সিভিয়ার হলে পেশেন্টের মার্ক রিডাকশন হয় পালমোনারি ব্লাড ফ্লো, এবং ফিচারগুলো তখন বেশি পাবেন। আচ্ছা, ডিসক্রাইব দ্য স্পুটাম ইন্ডাকশন, এটা হচ্ছে প্রসিডিউর থেকে এসেছে, টিবি গাইডলাইনে আছে, সেটাকে পয়েন্ট আকারে এখানে দিয়েছি যে আচ্ছা যে কোনো প্রসিডিউরের ক্ষেত্রে আপনারা কিভাবে দিবেন। প্রথমে একটা ইন্ট্রোডাকশন দিলেন যে এটার একটা এটা উম, এটা যেহেতু একটা অ্যারোসল জেনেটিক প্রসিডিউর, সো আমরা পেশেন্টকে একটা আইসোলেট রুমে নিব, পেশেন্টকে কাউন্সিলিং করব, তার একটা কনসেন্ট নিব বা ডিসক্রাইব করবো প্রসিডিউরটাকে। এরপর এটা কখন করবো, আমি প্রথমে একটা পেশেন্টকে কাউন্সিলিং বা ইনফর্ম কনসেন্ট এই পয়েন্টটা লিখবো যে কোনো প্রসিডিউরে। পরের পয়েন্টটা থাকবে কি ইন্ডিকেশন, কখন আমরা করব। এটা কখন করি, যখন অ্যাডুকেট স্পুটাম সে স্পন্টেনিয়াসলি প্রডিউস করতে পারতেছে না। এটার প্রসিডিউরের আগে আমার পেশেন্টটাকে কি করব, প্রিপারেশন প্রিপারেশন অফ দ্য চাইল্ড। এবং কখন কখন আমরা করব না, যদি পেশেন্টের রেসপিরেটরি ডিস্ট্রেস থাকে, ইন্টিউবেট করা থাকে, ব্লিডিং টেন্ডেন্সি থাকে, এবং লস অফ কনসিয়াসনেস থাকে, এবং পেশেন্টের যদি অ্যাজমা থাকে। এখন হচ্ছে কি প্রসিডিউরে যান, কি কি করব। ব্রঙ্কোডায়ালেটর, আচ্ছা ব্রঙ্কোডায়ালেটর কি দিব, যে ব্রঙ্কো গিভ সালবেটামল, একটা প্রথমে একটা সালবেটামল দিব, এরপরে হাইপারটনিক স্যালাইন দিব 3% সোডিয়াম ক্লোরাইড। এরপরে আমি after আচ্ছা, এই যে রোল অফ ইসিজি, রোল অফ চেস্ট এক্স রে, এগুলো এসেছে। তো যে কোনো রোল অফ করলে আপনারা যা যা দেখি, আমরা ইসিজিতে কি দেখি, রেট, রিদম, তো ট্যাকিকার্ডিয়া, ব্র্যাডিকার্ডিয়া, এরকম তো অ্যারিথমিয়া যদি থাকে, রেট রিদম দিয়ে আমরা কি কি করবো, অ্যারিথমিয়া যেমন এসভিটি, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, ফ্ল্যাটার, ভেন্ট্রিকো ট্যাকিকার্ডিয়া, এটা এভাবে লিখবেন আর কি। এটা মনে হয় ইসিজি, রোল অফ ইসিজি সবাই পড়েছে কিনা জানি না, মানে এটা তো আপনার এমনিতেও লিখতে পারবেন, যেভাবে আমরা যা যা দেখি ওগুলো লিখে দিবেন। কন্ডাকশন অ্যাবনর্মালিটি দেখি, যেমন এভি ব্লক, বান্ডেল ব্রাঞ্চ ব্লক। এরপরে হচ্ছে কি চেম্বার এনলার্জমেন্ট দেখি, রাইট ভেন্ট্রিকুলার বা লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, অ্যাক্টিন এনলার্জমেন্ট, এগুলো আমাদের কি কনজেটাল হার্ট ডিজিজের ক্ষেত্রে আমরা পাই, যেমন এএসডি, ভিএসডি, টফ, এগুলোর ক্ষেত্রে। মায়োকার্ডিয়াল ডিজিজ যেমন মায়োকার্ডাইটিস, এগুলো দেখতে পারি, পেরিকার্ডাইটিস, এটা দেখবো।
টিউব ইলিভেশন থাকে, কনভেক্সিটি আপওয়ার্ড, ইলেকট্রোড অ্যাবনর্মালিটি যেমন হাইপারক্যালিমিয়া বা হাইপোক্যালিমিয়ার, এটা তো অলরেডি আমরা কোশ্চেন অ্যান্সার করেছি। এরপর ডিগক্সিন টক্সিসিটি দেখতে পারি, এরপর ফলো আপে পেশেন্ট দেখতে পারি, এরপরে সিনকোপের জন্য করতে পারি। এইগুলো হচ্ছে ইসিজির রোল। আচ্ছা, এই যে দেখেন মিজেলস দিয়ে আবার একটা, এই গাইডলাইন অনুসারে কিন্তু এই কোশ্চেনটা আর একটা এসেছে যে থ্রি ইম্পর্টেন্ট কমপ্লিকেশন আর রোল অফ বাবল সিপাপ। সো থ্রি ইম্পর্টেন্ট কমপ্লিকেশন কি কি হতে পারে? নিউমোনিয়া, এনকেফালাইটিস, অটাইটিস মিডিয়া, বা লেক হিসেবে দিতে পারেন কি এসএসপি। আর রোল অফ বাবল সিপাপ ইন মিজেস নিউমোনিয়া, তো বাবল সিপাপটা কি? এটা কিন্তু এটা দেখেন গাইডলাইনের একটা আমি পেজ তুলে এনেছি। এটা গাইডলাইন আছে এভাবে, বাবল সিপাপ, এটা হচ্ছে আইসিডিডিআরবি মডেল। যারা হচ্ছে এটা বাংলাদেশে মিজেস আর নিউমোনিয়ার জন্য ম্যানেজ করার জন্য এটা আইসিডিডিআরবি এটা ইনোভেট এটা দিয়েছে। এটা হচ্ছে লো কস্ট নন ইনভাসিভ রেসপিরেটরি সাপোর্ট সিস্টেম দ্যাট জেনারেটস কন্টিনিউয়াস ডিসেন্ডিং প্রেশার থ্রু দ্য ওয়াটার অ্যান্ড দেন এটা হচ্ছে গ্যাস এক্সচেঞ্জে হেল্প করে। সো এটা কি, আমি বাবল সিপ্যাপের রোল যখন বলবো এটা কিভাবে বলতেছি, যেটা লো কস্ট নন ইনভেসিভ রেসপিরেটরি সাপোর্ট। এটা মেকানিজমটা কি? এটা টিউবটাকে একটা মানে একটা পজিটিভ এন্ড এক্সপেক্টেড প্রেসার দেয়, যার কারণে অ্যালভিউলার কলাপসটাকে প্রিভেন্ট করে এবং রিডিউস ব্রিদিং ওয়ার্ক। আর এটাকে মেজর্স নিউমাতে কি কি এটার রোল? এখানে হচ্ছে গিয়ে এটা রিডিউস মর্টালিটি, আর এবং এটা হচ্ছে গিয়ে লাং হাইপোক্সিমিয়াকে কারেকশন করে এবং ইন্টিউবেশন প্রিভেন্ট করে। যাতে যেসব ক্ষেত্রে যেসব জায়গায় মানে এটা যদি কস্ট ইফেক্টিভ লো ইয়ে, সো আমাদের হচ্ছে কি সব জায়গাতে আমরা এটা ম্যানেজ করতে পারবো। এক্সপার্ট মানুষজন না হলেও এটা আমরা এই বাবল সিপাপ দিয়ে আমরা পেশেন্ট ম্যানেজ করতে পারবো এবং এটাকে ইজিলি মনিটর করা যাবে। এইগুলো হচ্ছে কি আমার এটা বাবল সিপাপের রোগ। ইন্ডিকেশনটা দেখে রাখতে পারেন কখন কখন আমরা দিব। লেস দ্যান 90% থাকবে, এরপরে সিভিয়ার চেস্ট এন্ড্রয়িং থাকবে ডেসপাইট নাসাল অক্সিজেন যখন দিব, রেসপিরেটরি রেট যখন বেশি থাকবে, রিকারেন্ট অ্যাপনিয়া হলে। আর এরপর একটা সিনারিও দেখেন, 5 years old child উইথ মাউথ ব্রিদিং অ্যান্ড স্নোরিং। সো এটা তো আমার অ্যাডেনাল হাইপারট্রফি। এটা এটা তো আপনার ইনভেস্টিগেশন কি আর ট্রিটমেন্ট কি? এটা তো হচ্ছে আপনার ইনভেস্টিগেশন কি কি করবেন, ওই যে এক্সরে নাজোফেরিংস করতে পারেন, এরপরে হচ্ছে গিয়ে আর এরপর ফ্লেক্সিবল নাজোফেরিঙ্গোস্কোপি করতে পারেন, পলিসোনোগ্রাফি, এগুলো হচ্ছে পরের ট্রিটমেন্ট। ট্রিটমেন্ট হচ্ছে কোথা থেকে তারপর ফোন আসতেছে একটা এসের জন্য। আচ্ছা, ট্রিটমেন্টটা কি? মেডিকেল ট্রিটমেন্ট আর সার্জিক্যাল ট্রিটমেন্ট। মেডিকেল ট্রিটমেন্ট এটাও ওই স্ক্রিন দেখা যাচ্ছে না তো। দেখা যাচ্ছে না এখনো। না, অনেকক্ষণ ধরে আপনার আগের দুইটা কোশ্চেনে একটা দেখা যায়নি, বাবল সিপে ওগুলা। আচ্ছা, আমি দেখতেছি, বারবার করে ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। এখন কি দেখা যাচ্ছে? হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। ফুল স্ক্রিন দেন প্লিজ। হুম হুম, ফুল স্ক্রিন দিচ্ছি। আমার কি বাবুল সুপার বাবা বলতে হবে, বা আপনার স্লাইডটাতে দেখে দেখিয়ে যাচ্ছি, যেটা থ্রি ইম্পর্টেন্ট কমপ্লিকেশন আর এরপর রোল অফ বাবল সিপাপ এন্ড মিজাস নিউমোনিয়া। এটা হচ্ছে গিয়ে, হ্যাঁ এখন কানেকশন আছে। আচ্ছা, এরপর হচ্ছে অ্যাডেনয়েড হাইপারট্রফি, এটা মেডিকেল, আপনি এটাকেও সাপোর্ট কাউন্সিলিং সাপোর্টিভ ট্রিটমেন্ট। এরপর হচ্ছে অ্যালার্জিক ট্রিটমেন্ট করবেন, ইন্টারনেসেল কর্টিকোস্টেরয়েড দিবেন, এরপরে সার্জিক্যাল ম্যানেজমেন্ট অ্যাডেনোক্টমি করতে পারেন, এগুলো লিখবেন আর কি। আর এরপরে কোশ্চেনটা ছিল ট্রিটমেন্ট অফ রিউমেটিক কার্ডিটিস উইথ হার্ট ফেলিওর। তো যখন স্পেসিফিক বলেই দিচ্ছি যে উইথ হার্ট ফেলিওর, তখন আপনি শুধু এই যে এতটুকু পর্যন্ত লিখবেন আর কি, এটা। সো কি কি আমি ট্রিটমেন্ট বললো, সো ট্রিটমেন্টে আমি কি কি করব, যে কাউন্সিলিং, আর এরপরে হচ্ছে কি পেনিসিলিন প্রোফাইল্যাক্সিস দিব, বেড রেস্ট, ইমোবিলাইজ দ্য এফেক্টেড পার্ট, এরপরে হার্ট ফেলিওরের ম্যানেজমেন্ট করব কি কি, ডিগক্সিন, ডায়াবেটিক্স, এসি ইনহিবিটর, ফুড অ্যান্ড সল্ট রেস্ট্রিকশন।
এবং এই যে কি ট্রিটমেন্ট দিব, আমি প্রেডনিসোলন দিব 2 mg/kg, 4 ডোজ 2 to 3 weeks, ফলোড বাই 1 mg/kg 2 to 3 weeks। আর প্রেডনিসোলন যখন ট্যাপার করব, দেন অ্যাসপিরিন শুরু করব 50 mg/kg, 4 ডোজ। আর কি করব, পেনিসিলিন প্রোফাইল্যাক্সিস কন্টিনিউ করব। আচ্ছা, এরপরে হচ্ছে কি, এরপরে কোশ্চেনটা ছিল কি পালমোনারি ফাংশন টেস্ট, অ্যাজমা ডায়াগনোসিসের জন্য কি কি পালমোনারি ফাংশন টেস্ট আমরা করি। তো আমাদের এখানে কি কি, স্পাইরোমেট্রি, আর হচ্ছে গিয়ে ব্রঙ্কিয়াল রিভার্সিবল টেস্ট। স্পাইরোমেট্রিতে আমরা কি কি দেখি, এফইভিওন আর এফভিসি। এফইভিওন এফভিসি এখানে কি হবে, যে রিডিউসড এফইভিওন এফভিসি, আর হচ্ছে গিয়ে এফইভিওনটাও রিডিউস হবে। আর পিক এক্সপেক্টেড ফ্লো রেটে ডায়নার যেটা ভ্যারিয়েবিলিটি মোর দ্যান 20%। আর আমরা যদি বঙ্কো ডায়ালিটে রিভার্সিবল টেস্ট করি, সেক্ষেত্রে মোর দ্যান 20%। অ্যাজমা ডায়াগনোসিসের জন্য এগুলো হচ্ছে পালমোনারি ফাংশন টেস্ট। আর এগুলো যদি নর্মাল আসে, তখন আমরা কি করতে পারি, এক্সারসাইজ চ্যালেঞ্জ টেস্ট, ব্রঙ্কিয়াল প্রভোকেশন টেস্টিং, আর ফেনো টেস্ট করতে পারি। এই, আর এছাড়া যদি বলে যে অ্যাজমা, এখানে তো বলে দিয়েছে যে পালমোনারি ফাংশন টেস্ট কি কি করবে অ্যাজমাতে। আর যদি বলে যে কি কি ইনভেস্টিগেশন করবো অ্যাজমার জন্য, তখন কিন্তু আমরা এগুলো লিখবো যে সিবিসি করব, টোটাল সার্কুলেটিং ইউসিনোফিল করব, স্পুটাম ফর এফবি ইউসিনোফিল, চেস্ট এক্সরে। আর আদার্স কি কি টেস্ট আছে, স্কিন প্রিক টেস্ট, সেরাম আইজি এস্টিমেশন, এগুলো হচ্ছে সাপোর্টিভ টেস্ট আর কি। আর এরপরে একটা সিনারিও ছিল যে রিকারেন্ট হুইজের, রিকারেন্ট হুইজের হচ্ছে গিয়ে কি কি ডিডি আসতে পারে। এখন যদি আপনার সিনারিওটা ছিল যে ইসের একটা 6 মান্থস ওর চাইল্ড উইথ রিকারেন্ট হুইস, কোশ্চেনটা এসেছে এরকম যে 6 মান্থস উইথ চাইল্ড রিকারেন্ট হুইস। তো এই ক্ষেত্রে ডিডি কি কি হবে দেখেন। সো সেক্ষেত্রে ব্রঙ্কিয়াল অ্যাজমা বাদে বাকিগুলো হবে। এবং এখানে যেহেতু 6 মান্থস বলেছে, সো ফরেন বডি একটু পরে আসবে। হ্যাঁ, লাস্টের দিকে প্রথমে কি কি, অ্যাকুট ব্রঙ্কিওলাইটিস, সিস্টিক ফাইব্রোসিস, গ্যাস্ট্রিক রিফ্লাক্স ডিসঅর্ডার, এরপর টপিক্যাল পালমোনারি ইওসিনোফিল, ফরেন বডি। এবং এই পেশেন্টের ক্ষেত্রে যেটা ছিল যে রিকারেন্ট হুইজের, আমি এখন লো গ্রেড ফিভার, মানে এখানে আপনি কি কি ইনভেস্টিগেশন করবেন আর ট্রিটমেন্ট কিভাবে দিবেন। সো ইনভেস্টিগেশন কি কি করবেন, যে পেশেন্টকে চেস্ট এক্সরে করব, চেস্ট এক্সরে করে আমরা ব্রঙ্কিওলাইটিস ফিচার, সিস্টিক ফাইব্রোসিস ফিচার এরকম আলাদা করে তখন দিতে পারেন। এরপরে হচ্ছে গিয়ে চেস্ট এক্সরে একটা করলেন, সিবিসি করলেন। এরপরে হচ্ছে সোয়েট, 65 এর জন্য সোয়েট ক্লোরাইড টেস্ট করবেন, ইন্টারপ্রেশনটা লিখবেন। আর হচ্ছে সিএফটি এর জিন মিউটেশন টেস্ট করবেন। আর ফিকাল ফ্যাট টেস্ট করবেন আর কি। আর জিআরডির জন্য কি কি করি আমরা, বেরিয়াম সলো ইসোফেগাস করি, তারপরে হচ্ছে গিয়ে 24 আওয়ার্স ইসোফেজার পিএইচ মনিটরিং করি, ইসোফেজার ম্যানোমেট্রি করি। আর ট্রিটমেন্ট কি, এগুলো হচ্ছে কি আপনার ওই যে সাপোর্টিভ কাউন্সিলিং, সাপোর্টিভ ট্রিটমেন্ট, স্পেসিফিক মানে ট্রিটমেন্ট অফ দ্য কজ। তো কজ অনুযায়ী আপনি এগুলো ভেবে লিখে ফেলবেন আর কি। এরপর একটা কোশ্চেন এসেছে যে হাউ টু ডায়াগনোজ পালমোনারি টিবি। তো ডায়াগনোসিস যখন বলছেন, এটা কিন্তু একদম পুরো, এক্ষেত্রে আপনাকে ওরকম হিস্ট্রি এক্সামিনেশন না, ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া যেটা টিবি গাইডলাইনে যে ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া দিয়েছে সেটাই লিখবেন। যে সিমটম ক্রাইটেরিয়া সাজেস্টিভ অফ টিবি, হিস্ট্রি অফ রিসেন্ট ক্লোজ কন্টাক্ট, ফিজিক্যাল সাইন, পজিটিভ মন্টু টেস্ট, এরপরে হচ্ছে চেস্ট এক্সরে, এবং ল্যাবরেটরি স্টাডি যেমন জিন এক্সপার্ট, বায়োপসি, হিস্টোপ্যাথোলজি। তো সিমটম ক্রাইটেরিয়া গুলো কি সেটা আবার লিখবেন, যে পারসিস্টেন্ট নন রিমিটিং কাফ, এরপর পারসিস্টেন্ট ডকুমেন্টেড ফিভার, ডকুমেন্টেড ওয়েট লস, ফ্যাটিক। এইগুলো হচ্ছে, এইগুলো লিখে দিবেন। এরপরে কোশ্চেনটা দেখেন যে চাইল্ড উইথ ক্লোজ কন্ট্যাক্ট উইথ টিবি পেশেন্ট, তাকে আমি কিভাবে ইভালুয়েট করব বা কি ট্রিটমেন্ট দিব। দেখেন, ক্লোজ কন্ট্যাক্ট উইথ টিবি পেশেন্ট, সো আমি তার আগে কি করব, যে তার কোনো ক্লিনিক্যাল ফিচার আছে কিনা অ্যাসেস করব। যদি থাকে তখন তাকে টিবি ইনভেস্টিগেশন গুলো দিব। আর যদি কোনো সাজেস্টিভ কোনো ক্লিনিক্যাল ফিচার না থাকে, তখন আমি চেস্ট এক্সরে করব। এরপরে যদি কোনো অ্যাবনর্মালিটি না থাকে, তখন আমি তাকে টিপিটি মানে টিউবারকুলোসিস প্রিভেন্টিভ থেরাপি দিব। আর যেসব ক্ষেত্রে এক্সরে বা আপনার চাইল্ড উইথ ক্লোজ কন্ট্যাক্ট উইথ স্মিয়ার পজিটিভ পালমোনারি টিবি কিন্তু এক্সরে অ্যাভেলেবেল নাই, সেই পেশেন্টদের ক্ষেত্রে আমি কি করলাম, যে যদি এটা এটাও একটা গাইডলাইনে আছে, এখন আমাদের কনফিউশন ছিল যে দেখেন এখানে দিচ্ছে 6 মান্থস টিপিটি, আবার এই গাইডলাইন এখানে দিচ্ছে 3 মান্থস এইচআর। সো আমরা আসলে
এখনকার গাইডলাইন অনুযায়ী মানে এটা 3 মাসেরটাই দিব, যে 3 মাসের আমরা আইসোলেটেড রিফ্যাম্পিসিনটা দিব, যেটা হচ্ছে গিয়ে ডেইলি ফর 3 মান্থস। এটা কেন দিব? কারণ 6 মান্থে দিলে আইসোনেটেড যেসব সাইড ইফেক্ট গুলো থাকে একটু বেশি হয়, এই কারণে আমরা 3 মাসের আইসোনেটেড রিফাম্পিসিনটা দিব। কারণ এটা কিন্তু আমরা আইসোনেটেড রিফাম্পিসিনের কম্বিনেশন পাওয়া যায়, ফিক্সড কম্বিনেশন আছে। তো সেই আমরা সবাইকে দিব আর কি প্রিভেন্টিভ থেরাপি হিসেবে। আর এরপরে কোশ্চেনটা কি, যে ইম্পর্টেন্স অফ চেস্ট এক্সরে। এটা তো আপনি যা মনের খুশি মতো যা যা পারেন, যত যা এক্সরে দেখে যা যা ডায়াগনোসিস করার সবই লিখে ফেলতে পারবেন। যে প্রথমে আপনার একটা এক্সরেতে কি দেখি, যে আগে দেখি লাংসে দেখি কোনো নিউমোনিয়া, টিবি, এরপরে ব্রঙ্কিয়েক্টেসিস, ব্রঙ্কিওলাইটিস, লাং অ্যাবসেস, এগুলো হচ্ছে কি ফিচার। যদি সময় থাকে দু একটা ফাইন্ডিংসও লিখে আসতে পারেন, কোনো সমস্যা নাই। এরপরে এয়ারওয়েতে দেখেন ফরেন বডি কিছু আছে কিনা। এরপরে কনজেনিটাল হার্ট ডিজিজের জন্য কার্ডিওমেগালি দেখেন, পালমোনারি ভাস্কুলারিটি দেখেন। এরপর সফট টিস্যু বা বোনস, এগুলো দেখি আমার রিবের কোনো ট্রমা আছে কিনা, ইন্টারস্টিশাল লাং ডিজিজ আছে কিনা, এইগুলো আর কি। তারপর কোনো ইটি টিউব দিলে তার পজিশন দেখেন। এগুলো ইচ্ছা মতো লিখে আসবেন আর কি। তো এই ছিল যে এবারে ফেজের কোশ্চেন। এরপরে এটা দেখা যাচ্ছে কিনা বলবেন, যদি এমসিপিএস আর এফসিপিএস এর কোশ্চেন আসলে ফেজের সাথে খুব বেশি মিল নাই আর কি। আপনি পড়তে পারেন শুধু দেখার জন্য যে কোশ্চেন কিভাবে আসতেছে। আর বরং মিড টার্মে কোশ্চেন অনেক সময় একই রকম আসে। মিড টার্মে আর একটা ক্লাস নিবে, সেখানে ওই ক্লাসটাও ফলো করবেন। মিড টার্মে কিছু কিছু কোশ্চেন আসে। আর এমসিপিএস আর এফসিপিএস এর কোশ্চেন গুলো জাস্ট দেখার জন্য, যে যখন প্রিপারেশন আপনার বেশি ভালো আপনি এগুলো একটু দেখে নিতে পারেন যে কিভাবে আসে আর কি। তো আপনার দেখেন যে আহ, এই এই নোট দুটো আমি ডাক্তার ফারিয়াসমিনের তারা একটা বই বের হচ্ছে, সেই বইয়ের কিছু পেপার থেকে নিয়েছি আর কি। আহ, দেখেন 21 days old neonate with complaints of jaundice and pale stool on examination baby had hepatosplenomegaly 2D। এটা তো আমরা জানি যে আমরা কি বলবো, নেটাল কোলিস্টাসিস ডিউ টু biliary atresia, আর হচ্ছে নিওনাটাল ইডিওপ্যাথিক নিউরাল হেপাটাইটিস। এরপরে হচ্ছে গিয়ে হিস্ট্রি। এমসিপিএস এ তো আসলে 25 মার্কস থাকে, তো যে সব কিছু লাগে ওগুলো আপনাদের কোশ্চেন এভাবে আসবে না। এরপরে কোশ্চেনটা দেখেন, যে ইভালুয়েটেড ট্রিটেড নিউবর্ন উইথ এইচবিসিসি পজিটিভ মাদার। এটা আমি আমার একটা শিটের মধ্যে অলরেডি দিয়েছি কিভাবে ইভালুয়েট করবেন হেপাটাইটিস বি এর। এটা ওইগুলো তো আপনারা পড়েছেন আর কি, ওভাবেই থাকবে। যে পেশেন্টের মাদারের হিস্ট্রি নিবেন, তারপরে বাচ্চাকে হেপাটাইটিস বি এর হেপাবিক ইমিউনোগ্লোবিন দিবেন। এই এরপরে কোশ্চেনটা দেখেন, হিমোলাইটিক ডিজিজ অফ নিউবর্ন, হিমোলাইটিক ডিজিজ মানে যে ইনকম্পিটিবিলিটিটা। সো শর্ট নোট এসেছে, সো আমি কি কি করব, যে প্রথমে এটা ইন্ট্রোডাকশন দিব, তারপরে মেকানিজম দিলাম, মেকানিজমের পরে ক্লিনিক্যাল ফিচার দিব, ইনভেস্টিগেশন দিব, ট্রিটমেন্ট দিব। ইভালুয়েশন অফ ক্রনিক কনস্টিপেশন, এটা কিন্তু আগে আমাদের ফেজে কোশ্চেন এসেছিল। সেই ইভালুয়েশনে আপনি কি, যে শর্ট হিস্ট্রি, এক্সামিনেশন, ইনভেস্টিগেশন, এগুলো সব লিখবেন। ম্যানেজমেন্ট পারসিস্টেন্ট ডায়রিয়া, তো এই ক্ষেত্রেও কি ম্যানেজমেন্ট, সো আমাকে এখানেও হিস্ট্রি, এক্সামিনেশন, এরপর ইনভেস্টিগেশন আর ট্রিটমেন্টের ক্ষেত্রে এখানে ডায়েটারি ম্যানেজমেন্টটা দিবেন সুন্দর করে। এরপর বাকিগুলো তো আছে যে এটা কি কি ম্যানেজমেন্টে থাকে, একটা হচ্ছে ডায়েটারি ম্যানেজমেন্ট, এরপরে হচ্ছে গিয়ে আপনার জিঙ্ক, রিহাইড্রেশন, ট্রিটমেন্ট অফ দ্য কজ, আর ইউজ অ্যান্টিবায়োটিক স্পেসিফিক ইন্ডিকেশন, আর যে নিউট্রিয়েন্ট সাপ্লিমেন্টেশন। দেখেন 10 years old boy with urinary discoloration of the eyes and urine, on query mother's reported occasional tremor আর ডিটেশন অফ স্কুল পারফরমেন্স। তো সিনারি দেখে বুঝতেছেন, দেখেন জন্ডিস, ট্রিমর, ডিটেশন অফ স্কুল পারফরমেন্স, তো এটাকে আপনার বলবেন উইলসন ডিজিজ উইথ হেপাটিক আর নিউরোলজিক্যাল ম্যানিফেস্টেশন। এখন ডায়াগনোসিস, কি কি হিস্ট্রি নেবেন, কি কি ইনভেস্টিগেশন করবেন, আর কি কি ম্যানেজমেন্ট করবেন, এটাও আমরা আগেই পড়েছি। এরপরে এখানে হাইপোনাট্রিমের ম্যানেজমেন্ট এসেছে, এটা তো আপনারা পড়েনি সবাই। এরপর হচ্ছে কি স্টেরয়েড রেজিস্ট্যান্ট নেফ্রোটিক সিন্ড্রোম। নর্মালি
এসআইএনএসটা খুব বেশি একটা আসে না, কিন্তু এটা থেকে কিছু এসেছে, আপনারা একটু এটাও পড়ে রাখবেন যে এখানে মেইনলি কি যে আমরা এই ক্ষেত্রে কি দিব, স্টাডি স্পেয়ারিং এজেন্ট লাইক সাইক্লোস্পোরিন, টেক্রোলিমাস উইথ লো ডোজ স্টেরয়েড, এবং দেন মাইক্রোফেন্টার মফিটাল বা রিটুক্সিম্যাব। এটা একটা ফ্লো চার্ট আছে, আম, এটাও পড়ে নিতে পারেন আর কি, এসআরএনএস কিভাবে ম্যানেজ করবেন। আচ্ছা, এখানে দেখেন সিনারিও, দেখেন 10 years old গার্ল, হ্যাঁ, with rashes in different part of the body, with joint pain, hematuria, হুম, জয়েন্ট পেইন, হেমাচুরিয়ান, হাইপারটেনশন। সো ডায়াগনোসিস কি, এসএলই উইথ লুপাস নেফ্রাইটিস। আমি যেহেতু আমাকে হেমাচুরিয়া হাইপারটেনশন বলেছে, সো আমি লিখতে পারি উইথ লুপাস নেফ্রাইটিস। সো ক্লিনিক্যাল ইনফরমেশন, ইনভেস্টিগেশন, আর ডায়াগনোসিস, দেন ম্যানেজমেন্ট। আচ্ছা, এরপরের কোশ্চেনটা দেখেন, 2 years old girl with repeated convulsion followed by unconsciousness for 1 hour. On examination, she had cyanosis, clubbing, and bulge precordium. দেখেন, রিপিটেড কনভালশন ফলোড বাই আনকনসিয়াসনেস, এবং অন এক্সামিনেশন পেয়েছেন সায়ানোসিস, ক্লাবিং। সো এটা কি, আমার এখানে অবশ্যই এটাকে সায়ানোটিক কনজেটাল হার্ট ডিজিজ, মোস্ট লাইকলি টেটালজি অফ ফ্যালট। অ্যান্ড যেহেতু বলেছে আনকনসিয়াসনেস অ্যান্ড কনভালশন, সো নাও প্রেজেন্টিং উইথ হাইপারসোনিক স্পেল অ্যান্ড সিজার ডিউ টু হাইপোক্সিক সিজার। এভাবে বলে ফেলতে, মানে পুরোটা লিখতে পারেন আর কি। দেন ইমিডিয়েট ট্রিটমেন্ট, মানে হাইপারসোনিক স্পেলের ম্যানেজমেন্ট বলবেন। দেন হিস্ট্রি, এক্সামিনেশন, ইনভেস্টিগেশন আর ট্রিটমেন্ট। সো ইকো ফাইন্ডিংস অফ কাওয়াসাকি ডিজিজ, দেখেন আমরা এর আগে এটার কাওয়াসাকি ডিজিজের ক্রাইটেরিয়া পড়েছিলাম, আর এখানে এসেছে ইকো ফাইন্ডিং। সো করোনারি আর্টারি ডাইলেটেশন বাই অ্যানিউরিজম, আর হচ্ছে গিয়ে কখন কখন করবো আর কি কি ট্রিটমেন্ট দিব, আইভিআইজি 2 গ্রাম/কেজি সিঙ্গেল ইনফিউশন প্লাস হাই ডোজ অ্যাসপিরিন, দেন লো ডোজ অ্যাসপিরিন। এরপর ট্রিটমেন্ট অ্যান্ড ফলো আপ অফ হেমাটোসিস অফ লেফট নি জয়েন্ট অফ 5 years old বয়। সো ট্রিটমেন্ট কি করি আমরা, এটা হিমোফিলিয়া যেহেতু, সো আমরা ফ্যাক্টর 8 দিব এই হিমোফিলিয়া এ এর জন্য, ফ্যাক্টর 9 হিমোফিলিয়া বি এর জন্য। আর সাপোর্ট দিব জয়েন্টটাকে, যেটা রাইস থেরাপি, রেস্ট, আইস কম্প্রেশন, ইলেভেশন, এনার্জিসি দিব প্যারাসিটামল দিয়ে। আর বোন ম্যারো ফাইন্ডিংস অফ লিউকেমিয়া, এটা আমরা আগেই পড়েছি। ম্যানেজমেন্ট অফ অ্যাকুট সিভিয়ার অ্যাজমা। সো অ্যাজমা গাইডলাইন থেকে দেখেন অ্যাকুট এক্সাজারবেশন অফ ব্রঙ্কিয়াল অ্যাজমাটা খুব কম, মানে ইম্পর্টেন্ট, এটা তো অবশ্যই পড়বেন। এবং স্টেপ ওয়াইজ ম্যানেজমেন্টটাও খুব ইম্পর্টেন্ট, এটাও পড়বেন। এটা একটু দেখেন, এমার্জেন্সি ট্রায়াজ অ্যাসেসমেন্ট অ্যান্ড ট্রিটমেন্ট, ইট্যাট। এটা কি, rapidly identifies the emergency signs, priority signs, and non-urgent case at first contact. So আমি ইটেট করে আমি র্যাপিডলি আইডেন্টিফাই করব কোনটা ইমার্জেন্সি, কোনটা প্রায়োরিটি কেস, এবং কোনটা নন আর্জেন্ট কেস। সো ইমার্জেন্সি সাইন কি কি আছে, অবস্ট্রাক্টেড বা অ্যাবসেন্ট ব্রিদিং, আর সিভিয়ার রেসপিরেটরি ডিস্ট্রেস, সেন্ট্রাল সায়ানোসিস, শক, কোমা, কনভার্সন, সিভিয়ার ডিহাইড্রেশন। এদের ক্ষেত্রে আমি কি করব, ইমিডিয়েট অ্যাকশন নিব। আর প্রায়োরিটি সাইন কোনটা, যেমন টাইনি বেবি, টেম্পারেচার, ট্রমা, প্যালোর, পয়জনিং, পেইন, রেসপিরেটরি ডিস্ট্রেস, এগুলো। এদের ক্ষেত্রে আমাকে, আর যেটা, এদেরকে আগে প্রায়োরিটি দিতে হবে। এটা কেন করি আমরা, রিডিউস দ্য ডিলে লাইফ সেভিং ট্রিটমেন্ট অ্যান্ড ইমপ্রুভ পেশেন্ট ফ্লো। আচ্ছা, রিসেন্ট মিজেলস আউটব্রেক নিয়ে কোশ্চেন এসেছে, যেটার মানে কি কি করব আমি, ডায়াগনোসিস, ইনভেস্টিগেশন, ক্লিনিক্যাল ফিচার, কেস ম্যানেজমেন্ট কিভাবে করব, পাবলিক হেলথ কি কি মেজার নিব, র্যাপিড কেস ডিটেকশন, কন্ট্যাক্ট ট্রেসিং, আউটব্রেক রেসপন্স, ইমিউনাইজেশন, মানে কি কি নিতে পারি আর কি। আর কিভাবে আমরা হাই রিস্ক চিলড্রেন গুলোকে কি করব, যে ইনফ্যান্ট, ম্যালনারিশ চিলড্রেন, ইমিউনো কম্প্রোমাইজ, আনভ্যাকসিনেটেড চিলড্রেন, এরা হচ্ছে হাই রিস্ক গ্রুপ। এরপর ডগ বাইটের ম্যানেজমেন্ট, এটা আবিষ্কারের বইতে যে শেষের দিকে এগুলো পয়জনিং, আর হচ্ছে গিয়ে এমার্জেন্সি ম্যানেজমেন্ট গুলো, যেমন ড্রাউনিং, ডগ বাইট, এগুলো সবগুলোই ইম্পর্টেন্ট, সবগুলো খুব ভালোভাবে সবসময় মানে পড়ে রাখবেন। আর স্কিন থেকে এসেছে এখানে স্ক্যাবিস, যেটা এখন খুবই কমন, স্ক্যাবিসের ট্রিটমেন্ট। আর কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম তো আমরা আগেই পড়েছি, এটা পড়বেন। স্ক্যাবিসের যে পারমেথ্রিন, আপনি সবগুলো ড্রাগের নামই লিখতে পারেন, যে আমরা কি 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 দেই, তার মধ্যে পারমেথ্রিনটা হচ্ছে গিয়ে পুরো ডোজটা লিখবেন। আম, আর বাকিগুলো যে সাপোর্টিভ ট্রিটমেন্ট গুলো অবশ্যই লিখবেন, যে কাউন্সিলিং, ওয়েট ক্লথ, ওয়াশ ক্লথ, এরপর অ্যান্টিহিস্টামিন দিতে পারি, এগুলো।
আইভারমেকটিনে কোথাও লিখবেন যে এখানে যেহেতু 1 ইয়ার ওল্ড চাইল্ড লিখেছে এই জন্য আইভারমেকটিন লিখবেন না, কিন্তু বড় বাচ্চাদের ক্ষেত্রে আইভারমেকটিন দিতে পারেন। অ্যাপ্রোচ এ চাইল্ডহুড জেনিটাল অ্যাম্বিগুইটি, এখানে তো হচ্ছে অ্যাপ্রোচ যেহেতু বলেছে, সো হিস্ট্রি, এক্সামিনেশন, ইনভেস্টিগেশন এভাবে লিখবেন আর কি। আর ম্যানেজমেন্ট, এডিএসডি ম্যানেজমেন্ট প্ল্যান। এডিএসডি তো এটাও হচ্ছে কি ফিচার গুলোর আর কি কি করবো, ম্যানেজমেন্ট কি কি করবো, যে প্যারেন্ট ট্রেনিং, বিহেভিয়ার মডিফিকেশন, এরপরে হচ্ছে কি পজিটিভ রিইনফোর্সমেন্ট, আর ড্রাগস কি কি আছে, মিথাইলফেনিডিড, এগুলো দিতে পারি। ভিটামিন এ এর ইউজ আমি একটু আগে গাইডলাইন দেখেছিলাম না, মিজেস গাইডলাইনে কিন্তু ভিটামিন এ ইউজটাও ডোজ গুলো ছিল খুব সুন্দর করে। সো আমরা কোন কোন ক্ষেত্রে ভিটামিন এ দিই, একটা তো মিজেসে কয়টা ডোজ দেই, 2টা ডোজ দেই, ডে 1 ডে 2। সিভিয়ার অ্যাকুট ম্যালনিউট্রিশনে দেই একটা, জেরোফথ্যালমিয়াতে দেই 3টা, ডে 1 ডে 2 ডে 14। পার্সিস্টেন্ট ডায়রিয়া কেউ কি কিছু বলছেন? আচ্ছা, এরপর হচ্ছে গিয়ে উম এটা ফলো আপ কি কি করবো সেটা লিখবেন, যে বায়াস ফন্টানালি থাকতে পারে যদি টক্সিসিটি হয়। ডায়াগনোসিস এন্ড ট্রিটমেন্ট অফ 9 years old boy, 9 months old boy উইথ আনডিসেন্ডেড টেস্টিস। সো আমরা এক্ষেত্রে কি করব, এক্সামিনেশন করব যে পজিশন অফ দ্য টেস্টিস, এটা পালপেবল না নন পালপেবল, যে ইউনিল্যাটারাল না বাইল্যাটারাল, এরপরে এর সাথে কোনো হার্নিয়া বা হাইপোস্পিটাস আছে কি সেটা দেখবো। আর হচ্ছে গিয়ে এবার ইমাজিন করব যে খোঁজার জন্য যে অ্যাবডোমেনে বা কোথাও আছে কিনা, আল্ট্রাসোনোগ্রাফি। আর এটা ট্রিটমেন্টে কি করবো আমি, অর্কাইডোপেক্সি করে বিটুইন 6 থেকে 18 মাস বয়সে। এটা না করলে কি হবে, সাবফার্টিলিটি, ম্যালিগনেন্সি, টর্শন, ট্রমা, হার্নিয়া। আর রোল অফ সিটি স্ক্যান এন্ড এমআরআই পেডিয়াট্রিক ডায়াগনোসিস। তা দেখেন এবার কোশ্চেন গুলোতে আপনার ফেজেতে এসেছে সিটি, ইসিজি, চেস্ট এক্স রে, এমসিপিএস এসেছে সিটি স্ক্যান, এমআরআই। বাকি থাকলো কি আর, আল্ট্রাসোনোগ্রাফি বাকি থাকলো, ওটা দেখবেন কোন কোন থেকে চলে আসছে। আচ্ছা, এরপর আমরা দেখি এফসিপিএস এর কোশ্চেন। এক মিনিট, ডাউনলোড এফসিপিএস। সো এফসিপিএস এর কোশ্চেন তো আসলে আরো বড় লেভেল, এটা ফেজেতে আসবে না, একটু ডিটেলস থাকে এফসিপিএস এর কোশ্চেন গুলো। আহ, দেখেন 6 hours ওল্ড মেল, এটা প্রিটার্ম লো, প্রিটার্ম 35 উইকস, কিন্তু ওয়েট হচ্ছে 4100 গ্রাম। পেশেন্টের রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছে, পেশেন্টের আবার মায়ের অ্যান্টিবায়োটিক নেওয়ার হিস্ট্রি আছে ডিউ টু ইনফেকশন 3 দিন আগে, বিফোর ডেলিভারি। পেশেন্ট প্লেথরিক, ডিসনিক, পেরিফেরাল সায়ানোসিস আছে। 5 পসিবল আন্ডারলাইং প্রবলেমস উইথ জাস্টিফিকেশন। সো দেখেন পেশেন্টের যেহেতু হচ্ছে একটা কি আইডিএম বেবি, হ্যাঁ পেশেন্টের একটা আছে আইডিএম, আবার পেশেন্টের পলিসাইথেমিয়া আছে। আহ, তারপর হচ্ছে গিয়ে পেশেন্টের হাইপো, এবং পেশেন্টের পরে কি হলো, আম, কি কি প্লেথরিক, ডিসনিক এবং সায়ানোসিস আছে। সো পেশেন্ট তাহলে কি কি কজ হতে পারে, পলিসাইথেমিয়া ইন এ লেট প্রিটার্ম লো লার্জ ফর জেস্টারাইজ বেবি, পসিবলি ইনফ্যান্ট অফ ডায়াবেটিক মাদার উইথ রেসপিরেটরি ডিস্ট্রেস এন্ড সায়ানোসিস। সো 5 পসিবল কজ কি কি হতে পারে, পলিসাইথেমিয়া, আইডিএম, আর্লি অনসেট সেপসিস বা নিউমোনিয়া, মায়ের যেহেতু একটা ইউটিআই ছিল, পিপিএইচএন হতে পারে পেশেন্টের, যেহেতু হচ্ছে গিয়ে লার্জ বেবি এবং আইডিএম বেবি ছিল, সায়ানোসিস এবং ডিস্ট্রেস আছে, এবং টিটিএন বা আরডিএস। সো এগুলো তার পসিবল আন্ডারলাইন কি কি প্রবলেম আছে তার। সো আন্ডারলাইন প্রবলেম পলিসাইথেমিয়া, আইডিএম, আগে লিখবেন আইডিএম বেবি উইথ পলিসাইথেমিয়া উইথ আর্লি অনসেট সেপসিস বা নিউমোনিয়া উইথ পিপিএইচ মানে হাইপোক্সিক বা পিপিএইচএন উইথ টিটিএন বা আরডিএস বা কনজেনিটাল হার্ট ডিজিজ। তো 5টা কজ কি এটার কনভার্সন হওয়ার, হাইপোগ্লাইসেমিয়া, হাইপোক্যালসেমিয়া, হাইপোম্যাগনেসিমিয়া, সেপসিস, মেনিনজাইটিস, হাইপোক্সিয়ামিক এনকেফালোপ্যাথি বা সেরেব্রাল ভেন থ্রোম্বোসিস, কারণ পলিসাইথেমিয়া আছে। সো এটা যে দেখেন পেশেন্ট 24 ঘন্টা পরে সিজার ডেভেলপ করছে, 5 পসিবল কজ। এটা আইডিএম এর যে কজ, মানে কজ গুলোর মধ্যে এটা আছে কমপ্লিকেশনের মধ্যে।
কি কি ইনভেস্টিগেশন করবে না কি কি ট্রিটমেন্ট দিবে। এখন দেখেন দেখেন ক্লিনিক্যাল সিনারিও দিয়েছে, 10 days old বেবি উইথ লেথার্জি, পুয়ার ফিডিং, ভমিটিং, 10% ওয়েট লস, পেশেন্ট ইকটেরিক হেপাটোমেগালি, সেপসিস স্ক্রিনিং এ নেগেটিভ কিন্তু রিডিউসিং সাবস্টান্স ফাউন্ড ইন দ্য ইউরিন। সিনারিওতে একদম পুরো বোঝা যাচ্ছে যে পেশেন্টের ভমিটিং মানে একটা পুয়ার ফিডিং, ভমিটিং, ওয়েট লস, সেপসিস স্ক্রিনিং নেগেটিভ, সো এটা ইনবর্ন ইরর অফ মেটাবলিজমের একটা হবে। এখন দেখেন ইকটেরিক আছে, হেপাটোমেগালি, এবং রিডিউসিং সাবস্টান্স পারক্স ইউরিন, সো এটা কি গ্যালাক্টোসেমিয়া। এটা কেন হয়? গ্যালাক্টোজ 1 ফসফেট অ্যাকুমুলেট হয় ডিউ টু গাল ডেফিসিয়েন্সির জন্য। এবং এটার টু ইম্পর্টেন্ট ম্যানেজমেন্ট হচ্ছে ব্রেস্ট মিল্কটাকে স্টপ করে দিতে হবে, এবং সয়া মিল্ক দিতে হবে বা ল্যাকটোজ ফ্রি ফার্মা দিতে হবে। টু ইম্পর্টেন্ট কমপ্লিকেশন হচ্ছে লিভার ফেলিওর, ক্যাটারাক্ট। একটা সিনারিও দিয়েছে দেখেন, ওয়েল থ্রাইভিং 6 years মেল ইনফ্যান্ট brought by a anxious parents with the complaints of infant has been crying intensely for approximately 4 hours every evening। যে ইভিনিং এ কান্না করে কিন্তু বেবি আদারওয়াইজ নর্মাল, সো এটা ইনফেন্টাল কোলিক। এটা হচ্ছে রোম 4 ক্রাইটেরিয়া আছে যে পেশেন্টের প্রলং ক্রাইং থাকবে, যার কোনো অবভিয়াস কজ পাওয়া যাবে না, যেটা হচ্ছে রুল অফ 3, মানে দিনে 3 ঘন্টা বা তার বেশি, উইকে 3 দিন বা তার বেশি, এটা হচ্ছে গিয়ে ইনফ্যান্টাল কোলিকের ক্রাইটেরিয়া। সো এটা ম্যানেজমেন্ট কি, যে কাউন্সিলিং করবো, এটা সেলফ লিমিটিং, এটা হচ্ছে গিয়ে পেশেন্টকে অপটিমাইজ ফিডিং দিতে হবে, বার্পিং করতে হবে, ওভার ফিডিং অ্যাভয়েড করতে হবে, এগুলো কাউন্সিলিং করব। এবং হচ্ছে গিয়ে ম্যাটারনাল কাউ মিল্ক ইলিমিনেশন বা হাইড্রোলাস ফর্মা দিতে পারি যদি অ্যালার্জি সাসপেক্ট করি, আর প্রোবায়োটিক্স মাঝে মাঝে কাজ করে আর কি, সাপোর্টিভ থেরাপি। আর যখন মিজেলস আউটব্রেক নিয়ে একটা কোশ্চেন দেখেন, 3 probable cause of this outbreak, 3 preventive measures। সো 3 probable cause কি, একটা হচ্ছে গিয়ে ইমিউনিটি গ্যাপ হয়েছে, বা কারণ MR1 MR2 কাভারেজ, মানে মাঝখানে যে কোভিড প্যান্ডেমিকের কারণে একটা গ্যাপ গিয়েছিল, তারপরে ভ্যাকসিন সাপ্লাইটাতে ডিলে হয়েছিল, আর হচ্ছে গিয়ে হাই ট্রান্সমিট, সব ভ্যাকসিন অনেকে নেয় নাই বা দেরি হয়েছে দিতে। এবং এটা কি মেজার নিতে পারি আমরা, যে এখন একটা MR ক্যাম্পেইন করতে পারি, আর ইপিআই এবং আইসোলেট করব কেসকে, আর ভিটামিন A ক্যাম্পেইন করব। ডগ বাইট ক্যাটাগরাইজেশন আর ম্যানেজমেন্ট, এটা তো আপনারা গাইড থেকে পড়ে মানে বই থেকে পড়ে নেবেন। ক্যাটাগরি 1 2 3, 1 হচ্ছে কি জাস্ট টাচিং বা ফিডিং বা লিকিং হচ্ছে, 2 তে মাইনর স্ক্রাচ, আর 3 তে হচ্ছে মাল্টিপল স্ক্রাচ উইথ অ্যাক্টিভ ব্লিডিং। আর ম্যানেজ কিভাবে করে, ইমিডিয়েট ওয়াশ করব উইথ সোপ অ্যান্ড রানিং ওয়াটার অ্যাটলিস্ট 15 minutes, দেন র্যাবিস ভ্যাকসিন দিব অ্যাকর্ডিং টু শিডিউল, infiltrate rabies immunoglobulin in the wound as possible, tetanus prophylaxis, antibiotic, immunization of nephrotic syndrome that receive steroid। So আর যখন একটা দেখেন 4 years old গার্ল উইথ এফআরএনএস লং টার্ম প্রেডনিসোলন থেরাপি, সে এখন মা এসেছে ভ্যাকসিনেশন জন্য। সো এই পেশেন্টের ইমার্জেন্সির ক্ষেত্রে আমরা কি করব, পেশেন্ট যারা স্টেরয়েড পাচ্ছে সে এখন লাইভ ভ্যাকসিন পাবে না, ইনঅ্যাক্টিভেট ভ্যাকসিন পেতে পারবে, কিন্তু লাইভ ভ্যাকসিন অ্যাভয়েড করতে হবে ডিউরিং হাই ডোজ সিস্টেমিক স্টেরয়েড বা ইমিউনোসাপ্রেসেন্ট। সাধারণত আমরা কি করি, 1 মাস পর দেই উম, এটাকে। আর এরপরে পেশেন্টকে কিন্তু নিউমোকক্কাল অ্যানুয়াল ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন আর ভ্যারিসেলা ভ্যাকসিনের জন্য আমরা সাজেস্ট করব। আর লেট কমপ্লিকেশন আপনি দেখেন, 2 years old child presented with high fever for 4 days followed by generous maculopapular rash and diagnosed as a case of measles। One important late complication কি কি, SSP, pathogens of developing this complication কেন হয়, যে পারসিস্টেন্ট ডিফেক্টিভ মিজেস ভাইরাস ইনফেকশন, মানে যাদের ডিফেন্সিভ মেকানিজমটা বেশি ভালো না, এই বাচ্চাদের ক্ষেত্রে যেটা হয়, তখন কি হয়, পারসিস্টেন্ট থাকে এই ভাইরাসটা, যেটা আফটার 5 to 10 years যেটা আবার অ্যাক্টিভেট হয়ে প্রোগ্রেসিভ ইনফ্লামেশন, ডিমাইলিনেশন আর নিউরোডিজেনারেশন করে SSP এটা করতেছে। সো সেক্ষেত্রে কগনিটিভ বা ডিক্লাইনিং বিহেভিয়ার চেঞ্জ থাকে, মায়োক্লোনিক জার্ক থাকে, সিজার, অ্যাটাক্সিয়া, ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট আর প্রোগ্রেসিভ কোমা থাকে। কি কি করি আমরা, ইনভেস্টিগেশন EEG করব একটা, আর আবার মিজেলস অ্যান্টিবডি দেখবো CSF বা সেরামে, আর MRI করতে পারি। এবার এয়ার পলিউশন, এটা FCPC এসেছে,
এরকম যদি আজীব কোনো কোশ্চেন আপনাদের আসে যেটা হচ্ছে গিয়ে কখনো পড়েন নাই, যতটুকু যা বুঝেন বানায় লিখে পাবেন। যেমন দেখেন, হাউ এয়ার পলিউশন ইজ মেজার্ড, মেনশন দ্য মেজার্স অফ একুয়েভ গুড কোয়ালিটি এয়ার। তো দেখেন, হাউ মেজার্ড আমি জানি না, কিন্তু পরের কোশ্চেনে লেখা আছে মেনশন দ্য মেজার্স অফ এ কিউ আই। তো এটা দেখে আমি বুঝতেছি যে এয়ার পলিউশন মেজার করে বাই এ কিউ আই, মানে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স দিয়ে। তো এটা লিখবেন 1 নম্বরে যে এটা মেজার করে বাই এ কিউ আই। গুড এয়ার কোয়ালিটি হচ্ছে 0 থেকে 50। আর কিভাবে এটা মেজার করে গুড কোয়ালিটি এয়ার, এটা হচ্ছে গিয়ে লিখলেন। তারপর হচ্ছে গিয়ে 4 হেলথ হ্যাজার্ডস এয়ার পলিউশন দিয়ে কি কি হেলথ হ্যাজার্ড হয়। এখানে যে অ্যাজমা এক্সারবেশন, নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস হতে পারে। এরপর অ্যালার্জিক সিমটম দেখা যেতে পারে। এরপরে নিউ ডেভেলপমেন্টের আউটকাম রিস্ক থাকতে পারে। আর সোর্স কি, ভেহিকেল, মানে ভেহিকেল দিয়ে বা ব্রিক্স, পাওয়ার প্ল্যান্ট, কনস্ট্রাকশন বা রোড ডাস্ট থেকে, কুকিং এর ফুয়েল থেকে। Obesity and দেখেন, 4 years old boy brought to the outpatient department by anxious parents because of his excessive weight gain for last 2 years. He is a student of class 8 and weight is 80 kg. Parents are very much afraid of and considered gaining of weight is threatened health issue. Mention 5 major non-communicable disease. So এটা এগুলো তো বইতে আছে, স্যারের বইতে, আবির বইতে সুন্দর করে: ডায়াবেটিস, হাইপারটেনশন, ডিসলিপিডিমিয়া, নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ আর অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। তো রিস্ক ফ্যাক্টর কি কি? আনহেলদি ডায়েট, হাই সুগার ডায়েট, ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি, সেডেন্টারি লাইফস্টাইল, ওবেসিটি। আর প্রিভেন্টিভ মেজার কি? ফ্যামিলি বেসড হেলদি ডায়েট। এরপরে হচ্ছে কি ডায়েটের কথা বলবেন, ডায়েটারে কি কি করবে, এক্সারসাইজ, এরপরে হচ্ছে গিয়ে স্ক্রিন টাইম রিডিউস করবেন, অ্যাডিকুয়েট স্লিপ, এইসব। রিফিডিং সিনড্রোম, এটা হচ্ছে কি স্যামের একটা কমপ্লিকেশন আছে, এটা প্যাথোফিজিওলজি। আর ইলেকট্রন ইমব্যালেন্স কি কি হয় এক্ষেত্রে? এক্ষেত্রে হয় হাইপোফসফেটেমিয়া, হাইপোক্যালেমিয়া, হাইপোম্যাগনেসিমিয়া আর হাইপোক্যালসিমিয়া। অ্যাটোপিক ডার্মাটাইটিস ভার্সাস আর্টিকেরিয়া, এটা একটু পড়ে রাখবেন, এটা ইম্পর্টেন্ট জিনিস, এটা আসতে পারে। আর অ্যাটোপিক ডার্মাটাইটিসে কি হচ্ছে যে এটা অ্যাটোপিক ডার্মাটাইটিস ডেজ টু উইকসে হয়। এটা হচ্ছে ড্রাই স্কিনে থাকে বা লাইকেনিফিকেশন থাকতে পারে, এক্সিমেটাস প্ল্যাক থাকতে পারে। ইনফ্যান্টের ক্ষেত্রে ফেজ বা এক্সটেন্সারে, ওল্ডার চাইল্ডের ক্ষেত্রে ফ্লেক্সারে। এটার হচ্ছে গিয়ে আফটার ইফেক্ট কি, এক্সপোরিয়েশন বা স্কেলিং পিগমেন্ট। একটা ট্রিটমেন্ট হচ্ছে ইমোলিয়েন্ট, ট্রিগার অ্যাভয়েড করতে হবে, টপিক্যাল স্টেরয়েড বা ক্যালসিনিক ইনহিবিটর। আর আর্টিকেল এটা অ্যাকুইট কন্ডিশনে হবে, লেস দেন 24 আওয়ার্স অনসেট। এটা হচ্ছে গিয়ে আপনার নন রেসিডুয়াল মার্ক, এখানে কোনো রেসিডুয়াল মার্ক থাকে না। এবং এখানে আমরা অ্যান্টিহিস্টামিন দিব, স্টেরয়েড দিতে পারি, অ্যাডেনাইন দিতে পারি। এখানে দেখা একটা সিনারিও দিয়েছে যে ব্লাড ট্রান্সফিউশনের পর পেশেন্টের হিপস ইচিং আর ফিভার ডেভেলপ করেছে। সো এটা কি, যে এটা ব্লাড ট্রান্সফিউশন রিয়াকশন হয়েছে। তো আমি কিভাবে ম্যানেজ করব? স্টপ রিয়াকশন, স্টপ ট্রান্সফিউশন, এরপরে হচ্ছে কি নর্মাল স্যালাইন দিব, কারণ একটা পেশেন্টের ব্লাড ব্যাগ রিচেক করব। এরপর পেশেন্টের হচ্ছে গিয়ে অ্যান্টিহিস্টামিন দিব, ওই যে আমরা কি কি দিই, ডেক্সা দেই, এরপরে হচ্ছে গিয়ে অ্যান্টিহিস্টামিন দিব। আর পেশেন্টের যদি কোনো অ্যানাফিলাক্সিস বা শক থাকে সেটা ম্যানেজ করব। আদার কি কি রিয়াকশন হয়? অ্যাকুট হিমোলাইটিক রিয়াকশন, ফেব্রাইল নন হিমোলাইটিক রিয়াকশন, অ্যালার্জিক রিয়াকশন, আর এগুলো দেখবেন। এরপরে একটা সিনারি দিয়েছে টেম্পার ট্যান্ট্রাম নিয়ে, যে মায়ের একটা 4 বছরের বাচ্চা ফ্রিকুয়েন্ট আউটবার্স্ট অ্যান্ড ক্রাইং, স্ক্রিমিং, শাউটিং, থ্রোয়িং অবজেক্ট, হিটিং সিবলিংস, ওকেশনাল ব্রেথ হোল্ডিং। এটা সেভারাল টাইমস এ ডে হয় এবং পার্সিস্ট অ্যাবাউট 10 to 20 মিনিটস, বাট আদারওয়াইজ পেশেন্ট নর্মাল থাকে, অন্য সময় নর্মাল সময় বিহেভ নর্মাল। সো এটা দেখে আমি টেম্পার। এগুলা কি স্ক্রিন শেয়ার করতেছেন? হ্যাঁ, এটা কি দেখা যাচ্ছে না? না, আমার তো সেই এমডি পেজে লাস্ট স্লাইডে আটকে আছে, বেবি বর্ন টু মাদার উইথ টিবি। এরপরে এমসিপিএস এর কোনো অংশই আর আসেনি। ও আচ্ছা, এটা একটু জানালে ভালো হতো, আমি তো ভাবছি স্ক্রিন শেয়ার হচ্ছে। তো আচ্ছা, 1 মিনিট। এখন যেখানে আছেন সেখান থেকে দেখেন আসলে। হুম। আচ্ছা, এগুলোর আমি পরবর্তীতে তাহলে আপনাদেরকে শীঘ্র দিয়ে দিতে পারবো, যে টেম্পার ট্যান্ট্রামের এটা এসে এসেছে যে ডায়াগনোসিস কি, আন্ডারলাইং প্রবলেম আর ম্যানেজমেন্ট প্ল্যান। আন্ডারলাইং প্রবলেম কেন? এটা হচ্ছে কি ফ্রাস্ট্রেশনের জন্য, পুয়ার ইমোশনাল রেগুলেশন,
অ্যাটেনশন সিকিং বা ইনকনসিস্টেন্ট প্যারেন্টিং এর জন্য, তার মায়েদের যদি প্যারেন্টসদের হচ্ছে কি যদি অ্যাটেনশন কম থাকে বাচ্চার প্রতি, বা তার স্লিপ ডিপ্রাইভেশন থাকে, কমিউনিকেশন ডিলে থাকে, বা কিছু অটিজম বা এডিএইচডি ক্ষেত্রে এরকম হতে পারে। তো ম্যানেজমেন্ট তো কি, কাউন্সিলিং করবো, এরপরে হচ্ছে গিয়ে তাকে অ্যাটেনশন এসে পজিটিভ রিইনফোর্সমেন্ট করবো ফর গুড বিহেভিয়ার, রেগুলার স্লিপ, মিল শিডিউল থাকবে, ম্যানেজ ব্রেথ হোল্ডিং, আর যদি কোনো ডেভেলপমেন্টাল কনসার্ন থাকে সেক্ষেত্রে রেফার করবো। এরকম আরেকটা সিনারিও দিয়েছে, দেখেন বিহেভিয়ার দিয়ে, যে পেশেন্ট একটা এ চাইল্ড হচ্ছে কি ক্যান পিভট while sitting unsupported, can grip the object with pincer grasp, the child cries when taken away from mother lap. সো এই সিনারিও দেখে আপনি ডায়াগনোসিস করবেন পেশেন্টের ডেভেলপমেন্টাল এজ কত, যে সিটিং আনসাপোর্টেড ক্যান গ্রিপ অবজেক্ট উইথ পেন্সার গ্রিপস। সো এটার 8 থেকে 9 মাসের একটা বাচ্চা। সো এটা গ্রস মোটর এজ কত হবে, 8 to 9 মাস, আর ফাইন মোটর এজ 9 to 10 মাস। আর এটা কেন বাচ্চাটা কান্না করতেছে, কারণ এই বয়সে সেপারেশন অ্যাংজাইটি থাকে। আর কগনিটিভ, হোয়াট ইজ দ্য মাইলস্টোন অফ কগনিটিভ ডেভেলপমেন্ট অফ দিস চাইল্ড, এটা হচ্ছে গিয়ে, এটা হচ্ছে টেস্ট বাই, এটা কি করে অবজেক্ট টেস্ট বাই হাইডিং এ টয় আন্ডার এ ক্লোথ, বা আমরা কি করব যে কগনিটিভ ডেভেলপমেন্টটা দেখবো যে একটা টয় কি করব, ক্লোথ বা রুমাল বা কাপের নিচে রাখবো এবং দেখবো যে বাচ্চাটা ওটাকে খুঁজতেছে কিনা, এটা দেখে আমি কগনিটিভ মাইলস্টোন দেখতে পারি। এরপরে সিনারিও দিয়েছে যে অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস, দেখেন যে 8 years old girl with sudden onset of severe epigastric pain radiating to the back। এটা দেখে তো আমি বুঝতেছি এটা অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস, যে পেশেন্ট প্রেফার্ড ফরওয়ার্ড লাঞ্চ সিটিং এর সময় ফরওয়ার্ড বেন্ডিং হচ্ছে, এবং সিভিয়ার এপিগাস্ট্রিক টেন্ডারনেস আছে, মাইল্ড অ্যাবডোমিনাল ডিস্টেনশন আছে। সো মোস্ট লাইকলি ডায়াগনোসিস অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস। 4 ইম্পর্টেন্ট কমপ্লিকেশন, এটা ফেজেতে আসে কিন্তু মাঝে মাঝে, যে এরকম সিনারিও দিয়ে ডায়াগনোসিস, কমপ্লিকেশন, ট্রিটমেন্ট। সো 4 ইম্পর্টেন্ট কমপ্লিকেশন: শক, হাইপোভলিউমিয়া, হাইপোক্যালসিমিয়া, আর প্যানক্রিয়াটিক নেক্রোসিস, এআরডিএস, রেনাল ফেলিওর, এগুলো দিতে পারে। ট্রিটমেন্টটাও এটা হচ্ছে গিয়ে যে আইভি ফ্লুইড দিব, অ্যানালজেসিক, অ্যান্টিমেটিক, এরপর ইলেকট্রোলাইট বা গ্লুকোজ কারেকশন করব, আর আর্লি এন্টেরাল ফিডিং দিব যদি টলারেট করতে পারে, এবং তাকে হচ্ছে এনজাইম সাপ্লিমেন্ট দিব, রেস্ট দিব, অ্যান্টিবায়োটিক দিব। ক্রনিক অ্যাবডোমিনাল পেইনের একটা সিনারিও দিয়ে শেষে দেখেন যে 3 মাসের একটা ক্রনিক অ্যাবডোমিনাল পেইন, লো গ্রেড ফিভার, ওয়েট লস, অল্টার্ড বায়োল হ্যাবিট, এবং অন এক্সামিনেশন রাইট ফুলনেস ইন দ্য রাইট আইলিয়াক ফসা উইথ মাইল্ড টিনারনেস। সো 2 ডিডি, এই সিনারিটা কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে এটা কি, একটা হচ্ছে আইলিওসিক্যাল টিবি, আর ডিডি কি, ক্রস ডিজিজ। সো রাইট আইলিয়াক ফসাতে যদি আপনার কোনো লাম্প পান, তার 2টা ডিডি থাকবে, কি একটা হচ্ছে আইলিওসিক্যাল টিবি আর ক্রস ডিজিজ। ইনভেস্টিগেশন কি কি করবেন, সিবিসি, অ্যানিমিয়া, লিউকোসাইটোসিস, ইএসআর, সিআরপি হাই থাকতে পারে, মানে আপনার টিবি ডায়াগনোসিসের জন্য যেগুলো লাগে ওগুলো করবেন, যে এমটি টেস্ট করবেন, চেস্ট এক্সরে করবেন, আলট্রাসোনোগ্রাফি অফ সিটি অফ অ্যাবডোমেন করবেন, আর কোলোনোস্কোপি করবেন আইবিডি ডায়াগনোসিসের জন্য, ক্রোনিক জন্য। আর ম্যানেজমেন্ট কি, যে টিবির ম্যানেজমেন্ট দিলেন, আর ওইদিকে হচ্ছে গিয়ে ক্রন্সের জন্য ক্রন্সের ম্যানেজমেন্ট গুলো লিখবেন। একটা সিনারিও দেখেন যে 12 months old বেবি উইথ সাডেন অনসেট অফ প্যারক্সিসমাল colicky abdominal pain, um, accompanied by straining for last 24 hours. The boy appears normal in between the paroxysm. আচ্ছা, সাডেন অনসেট অফ colicky abdominal pain থাকে, যেটা 24 ঘন্টার মতন থাকে, এবং এই এপিসোডের মাঝে বাচ্চা নর্মাল থাকে, এবং পেশেন্টের হিস্ট্রি আছে ব্লাড স্টেইন মিউকোড্রিস্টুল আসার জন্য, এবং বয়স কত, 12 মাস। ঠিক আছে, 12 মাসের একটা ইসের। তো সিনারি দেখে আমি কি বুঝতেছি, যে ইন্টারসাবসেপশন, কমপ্লিমেন্টারি ফিডিং স্টার্ট করার পরের সময় এরকম যদি একটা সিনারিও থাকে, তো সেটা হচ্ছে ইন্টারসাবসেপশন। 2 ইম্পর্টেন্ট ডায়াগনস্টিক টেস্ট, আর এখানে কি বলেছিল, ব্লাড স্টেন, মিউকোড্রিস্টুল। সো আমার 2 ইম্পর্টেন্ট ডায়াগনস্টিক টেস্ট কি, অ্যাবডোমিনাল আল্ট্রাসোনোগ্রাফিতে আসবে টার্গেট সাইন বা ডোনার সাইন, আর ট্রান্সভার্স ভিউতে, আর লংজিটিউডিনালি পাবো আমি স্যান্ডউইচ সাইন। এখানে আহ, কি কি পাচ্ছি, আর আপনার এনেমা করলে পাবো
ক্ল ক্ল বা কয়েলড স্প্রিং অ্যাপিয়ারেন্স। ফাইভ কন্ডিশন প্রিসিপ্টিং দিস কন্ডিশন, ফাইভ কন্ডিশন কি কি হতে পারে? এটা কেন হচ্ছে যে একটা বায়োলজি সেগমেন্ট আরেকটাতে ঢুকে যাচ্ছে, যে হাইপারট্রফিড পিয়ার্স প্যাচেস আফটার ভাইরাল ইনফেকশন, যে কোনো ভাইরাল ইনফেকশনের পর পিয়ার্স প্যাচ গুলো যদি হাইপারট্রফি হয়ে যায়, বা মিকাস ডাইভার্টিকুলাম বা ইন্টেস্টিনাল পলিপ, লিম্ফোমা, এইচএসপি, এগুলোর কোনোটা যদি গাটের মধ্যে ঢুকে যায় আর কি, সেটা হচ্ছে আপনার প্রিসিপিটিং কন্ডিশন। এটা তো একটু আগে আমরা বলেছি যে 2 months ওল্ড প্রেজেন্ট উইথ জন্ডিস, হেপাটোমেগালি, ফেইলার টু থ্রাইভ, ডিরেক্ট হাইপারবিলিরুবিনেমিয়া। টু ডায়াগনোসিস কি কি? এটা হচ্ছে গিয়ে নিউটার কোলিস্টাসিস মোস্ট লাইকলি ডায়াগনোসিস। আর ইনভেস্টিগেশন, এটা তো আমরা সবাই পড়ি যে বিলিরুবিন পড়বো, এরপরে হচ্ছে গিয়ে লিভার ফাংশন টেস্ট করব, হিডা করব, আলট্রাসোনোগ্রাফি করব, গলব্লাডার অ্যাবসেন্ট বা কন্ট্যাক্টে থাকতে পারে, হিডা স্ক্যান করব, আর লিভার বায়োপসি। এই সিনারিও দেখেন, এটা এখন পর্যন্ত ফেজেতে আসেনি, আপনি তারপর দেখেন যেগুলো এ 2 years old child with consanguineous parents, hypotonia, gradual muscle wasting, abscess deep tendon reflex, বা চাইল্ড ইজ কনসাস অ্যান্ড ওয়েল ওয়েন্টেড টু সারাউন্ডিংস, মানে তার সে নিউরোলজিক্যাল ডেভেলপমেন্টাল ভালো আছে, কিন্তু মানে তার সে ডেভেলপমেন্টালি ভালো, কিন্তু পেশেন্টের নিউরোলজিক্যালি প্রবলেম, হাইপোটোনিয়া, গ্রাজুয়াল মাসেল ওয়াস্টিং, অ্যাবসেন্স রিফ্লেক্স। সো এই ক্ষেত্রে এটা ডায়াগনোসিস হবে কি? স্পাইনোমাসকুলার অ্যাট্রফি। প্যাথোফিজিওলজি কেন হয়? এটা হচ্ছে SM1 জিনের মিউটেশন হচ্ছে, যার কারণে মোটর নিউরনের ডেফিসিয়েন্সি হচ্ছে, ডিজেনারেশন অফ দ্য অ্যান্টেরিয়র হর্ন সেল। ট্রিটমেন্ট কি? এটা তো হচ্ছে গিয়ে আহ, মানে সাপোর্টিভ ট্রিটমেন্ট আর স্পেসিফিক যেটা আছে, যেটা বাংলাদেশে অ্যাভেলেবেল থাকে না, যে ইনতাথিক্যাল নুসেনারসিন বা রেসডিপাম, এগুলো আমরা দেই। এরপর একটা সিনারিও দিচ্ছে, দেখেন 8 years old girl, 8 years, জেনারেলাইজড টোনিক ক্লোনিক সিজার অ্যাসোসিয়েটেড ফিভার। পেশেন্ট মা বলল যে তার এরকম মাল্টিপল ফেবার সিজার হয়েছে 1 বছর বয়স থেকে, এবং এছাড়া একবার ফেবার সিজারও হয়েছে। তো এখন যেহেতু 8 বছর বয়স, কিন্তু 1 বছর বয়স থেকেই তার মাল্টিপল ফেবার সিজার আছে। সো এইটার ডায়াগনোসিস কি? এটা ডায়াগনোসিস হচ্ছে কি ফেবার সিজার প্লাস, বা জেনেটিক এপিলেপসি উইথ ফেবার সিজার প্লাস। এটা আমরা, মানে আপনি শুধু বলতে পারেন ফেবার সিজার প্লাস, এটা বললেই হবে। কেন? কারণ ফেবার সিজার উইথ বিয়ন্ড দ্য ইউজুয়াল এজ অ্যান্ড দেয়ার ইজ এন ফেবার সিজার। কি ইনভেস্টিগেশন করবেন এই ক্ষেত্রে? আমরা তো নর্মালি যেগুলো কনভার্সনের জন্য করি, ব্লাড গ্লুকোজ, ইলেকট্রোলাইট, ক্যালসিয়াম, ইনফেকশন, এগুলো তো করবোই, কিন্তু এছাড়া তার পাশাপাশি ইইজি আর এমআরআই অফ ব্রেন করবো। আর এছাড়া জেনেটিক টেস্ট করতে পারি যদি আপনার সাজেস্টিভ হয় আর কি। আর ম্যানেজমেন্ট কি? ম্যানেজমেন্ট হচ্ছে কি আপনার আগে অ্যাকুট সিজারটা ম্যানেজ করব, তারপরে হচ্ছে কি ফিভার, ইনফেকশন, এগুলো ম্যানেজ করব, এডুকেট দ্য কেয়ার গিভার, কনসিডার লং টার্ম অ্যান্টি সিজার মেডিসিন লাইক ভ্যালপোয়েট, লিভোটাইসিটাম, ক্লোবাজেপাম, এইসব। আর জেনেটিক কাউন্সিলিং অ্যান্ড ফলো আপ। এখন দেখেন 5 years old বয় উইথ সিভিয়ার প্যালোর, বোয়িং লেগ, শর্ট স্ট্যাচার। সো সিনারি দেখে বুঝতেছেন এটা কি? এটা সিকেডি, তাই না? এবং she had a history of surgery at the age of 4 years for dribbling of urine since early infancy. So আমি ডায়াগনোসিস কি লিখবো? CKD ডিউ টু obstructive uropathy or post-urethral valve with renal osteodystrophy or renal rickets. 5 biochemical abnormality, তো কি কি হতে পারে? হাই ব্লাড ইউরিয়া বা ক্রিয়েটিনিন, মেটাবলিক অ্যাসিডোসিস, হাইপোক্যালসিমিয়া, হাইপারফসফেটেমিয়া, হাই অ্যালকালাইন ফসফেটেস এবং হাই প্যারাথরমোন। প্যাথোফিজিওলজি কি? এই যে বোয়িং অফ লেগ হওয়ার কারণ, সিকেরিতে কি হয়? ফসফেটটা জমে, এবং যার কারণে ফসফেট কমে গেলে কি হয়? হাইপোক্যালসিমিয়া, ফসফেটটা জমে গেলে মানে হাইপার ফসফেটেমিয়ার জন্য কি হবে? হাইপোক্যালসিমিয়া। এবং যার কারণে কি হবে? ক্যালসিয়াম যেহেতু কমে যাচ্ছে, সেকেন্ডারি হাইপার প্যারাথাইরয়েডিজম এবং ডিফেক্টিভ মিনারাইজেশন অফ দ্য গ্রোথ প্লেট প্রডিউসিং রেনাল রিকেটস। এটা দেখেন 5 years old বয় উইথ হেমাচুরিয়া আছে, এবং তার সাথে কি আছে? ডিফনেস। সো হেমাচুরিয়া, ডিফনেস এবং ফ্যামিলি হিস্ট্রি অফ রেনাল ফেলিওর। সো এটার ডায়াগনোসিস হচ্ছে অ্যালপোর্ট সিনড্রোম। 3 ইনভেস্টিগেশন অ্যান্ড ম্যানেজমেন্ট। সো ইনভেস্টিগেশন কি কি করবেন? ইউরিনারি মাইক্রোস্কোপি দেখে আমি দেখবো যেটা হেমাচুরিয়া আছে, আরবিসি কাস্ট আছে, প্রোটিনুরিয়া আছে। রেনাল ফাংশন টেস্ট করব। এরপরে হচ্ছে গিয়ে অপথ্যালমিক এক্সামিনেশন করব,
রেনাল বায়োপসি করতে পারি, জেনেটিক টেস্ট করতে পারি। ম্যানেজমেন্ট কি, এসি ইনহিবিটর দিব ফর প্রোটিনুরিয়া, ব্লাড প্রেশার কন্ট্রোল করব, মনিটর ফর রেনাল ফাংশন, হিয়ারিং হিয়ারিং এর জন্য হিয়ারিং এইড দিব, আর সিকেডি কমপ্লিকেশন গুলো ম্যানেজ করব। 6 years old boy with acute leukemia suddenly develop oliguria। আমাদের এর আগে পড়েছি না টিউমার লাইসিস সিনড্রোম, দেখেন অ্যাকুট লিউকেমিয়া পেশেন্ট অলিগুরিয়া নিয়ে এসেছে। সো মোস্ট likely diagnosis টিউমার লাইসিস সিনড্রোম কজিং অ্যাকুট কিডনি ইনজুরি। এটা কি কি ইনভেস্টিগেশন পাবো, ওই যে টিউমার লাইসিস সিনড্রোমে বলে যে হাই ইউরিক অ্যাসিড, হাই পটাশিয়াম, হাই ফসফেট, লো ক্যালসিয়াম, হাই এলডিএইচ, হাইপারক্যালেমিয়া। ইমিডিয়েট ম্যানেজমেন্ট তো আমরা পড়েছি আগে, এটা ম্যানেজমেন্ট। দেখেন মা, 2 years old boy 60 ml এর একটা প্যারাসিটামলের বোতল নিয়ে এসেছে, খেয়ে ফেলেছে, এক বোতল প্যারাসিটামল খেয়ে ফেলেছে। সো এটা কি লিথাল বাচ্চার জন্য? তো আমরা কি জানি 60 ml একটা বোতল, তো 5 ml থাকে কত, 5 ml থাকে 120, তাহলে 60 ml আছে কত, 1440। তো বাচ্চার ওজন হচ্ছে কত, 8 কেজি, দ্যাট মিনস 180 mg/kg। সো প্যারাসিটামলের টক্সিক থ্রেশহোল্ড হচ্ছে 150 mg/kg। সো এটা কি, এটা টক্সিক, লিথাল ফর দ্য বেবি, তাই তো, হেপাটোটক্সিক। হাউ ডাজ ইট কজ হার্ম টু দ্য বডি? বা কারণ এই যে এক্সেস প্যারাসিটামলটা কি হয়, এনএপিকিউআই, এটাতে মেটাবলিজমটা, এক্সেস প্যারাসিটামল মেটাবলাইজ টু দ্য এনএপিকিউআই, যেটা হচ্ছে গিয়ে ডিপ্লিট করে গ্লুটাথিওন এবং কজেস ইন্ট্রালোবুলার হেপাটিক নেক্রোসিস। সো রেনাল টিউবুলার ইনজুরি হতে পারে সাথে। এটা অ্যান্টিডোট কি, এনএসেটাইলসিস্টিন। আচ্ছা দেখেন এখানে কোশ্চেন এসেছে বাবুল সিপাপ আর হাই ফ্লো নেজাল ক্যানুলার মধ্যে কম্পারিজন। এফসিপিএস বলে এরকম কোশ্চেন এসেছে, আপনাদের এসেছে শুধু বাবুল সিপাপটাই এসেছে, আর এখানে এটা কম্পারিজন। এখানে কি করে, বাবুল সিপাপটা কন্টিনিউয়াস পিপ দেয়, আর হাই ফ্লোটা কি করে, হিটেড হিউমিডিফাইড হাই ফ্লো অক্সিজেন দেয়। এটা প্রেসার কন্ট্রোল করে সিপ্যাপ লেভেলে 5 থেকে 8-এ। আর এটাকে প্রেসার কন্ট্রোল হয় না, এটা ডিপেন্ড করে ফ্লো বা লিকের উপরে। উম, এটাতে হচ্ছে কি মডারেট রেসপিরেটরি ডিস্ট্রেসের জন্য আমরা দেই, আর হাই ফ্লোটা দেই মাইল্ড টু মডারেট ডিস্ট্রেস, ব্রঙ্কিওলিটিস, নিউমোনিয়া এইসবের ক্ষেত্রে। আম, এটা কি অ্যাডভান্টেজটা কি, পিপ বাবল সিপ্যাপটা হচ্ছে বেটার অ্যালভিউলার রিক্রুটমেন্ট বাট মোর ন্যাজাল ট্রমা। আর হাইফ্লোর অ্যাকাউন্টে কমফোর্টেবল, ইজিয়ার ফিডিং, আর রিস্ক বা ডিলেড এসকেলেশন বা ইয়ার লিক রেয়ার হয়। কিন্তু এখানে কিছু বাবল সিপাপে কিছু কমপ্লিকেশন থাকে, যেমন নেজাল ট্রমা হয়, গ্যাস্ট্রিক ডিস্টেনশন হয়, নিউমোথোরাক্স হয়। এটা মনিটরিংটা ক্লোজ মনিটরিং লাগে, FiO2 প্রেশার এগুলো চেক করতে হয়। আর এটার চেক করব কি, FiO2, ওয়ার্ক অফ ব্রিদিং এগুলো চেক করব। এরপর ডিকে আর হাইপার অসমোলার হাইপার গ্লাইসেমিক স্টেটের মধ্যে কম্পারিজন আছে, এটা কিন্তু বইতে আছে, মানে ফাইডার নোটেও আছে, যে ডিকেটা আপনার টাইপ 1 ডায়াবেটিসে কমন, আর হাইপার অসমোলাটা হচ্ছে টাইপ 2-তে কমন। এখানে হচ্ছে যে গ্লুকোজ ডিকে তে 200 থেকে 250-এর উপরে, আর হাইপার অসমোলার হাইপার গ্লাইসেমিক গ্লুকোজ বেশির জন্য হয়, সো 600-এর উপরে চলে যায়। এখানে পিএইচটা হচ্ছে 7.3, কিন্তু বাইকার্বনটা 15 নিচে থাকে ডিকে তে, আর হাইপার অসমোলারে হচ্ছে বাইকার্বন 15-র উপরে, মানে এখানে এখানে অ্যাসিডোসিস থাকবে, এখানে অ্যাসিডোসিস থাকবে না। ডিকে তে কিটোন, কিটোন থাকবে, কিটোন এরিয়া এখানে মাইল্ড বা অ্যাবসেন্ট। এটার অসমোলারিটি ভ্যারিয়েবল, আর এটা হচ্ছে অনেক বেশি থাকে অসমোলারিটি। এখানে হচ্ছে কি ডিকে এটাতে মডারেট ডিহাইড্রেশন, হাইপার অসমোলার সিভিয়ার ডিহাইড্রেশন। অ্যানান গ্যাপ এর নর্মাল লেভেলে প্যাথোজেনেসিস, এটা এরকম ব্যাখ্যা আসবে না, ফেজেতে এরকম আসে না বেসিক থেকে। বায়োলজিক্যাল এজেন্ট ইন চাইল্ডহুড রিউমেটিক ডিজিজ কি কি আমরা ইউজ করি, ইটানারসেপ, অ্যাডানালিমব, টসিলিজুমাব, অ্যানাকিনরা, রিটুক্সিম্যাব, অ্যাবাটাসেপ্ট। আপনারা চাইলে স্পেসিফিক কোন এসে কাজ করে সেভাবেও লিখতে পারেন, কারণ একটা নিরসনে খুব সুন্দর করে আছে, একটা চার্টই আছে, ওইটা দেখে দেখতে পারেন।
A 3 years old child with consanguineous parents with recurrent skin abscess and pneumonia. 3DD. দেখেন consanguineous parents, recurrent skin abscess, pneumonia. সো আমার হচ্ছে গিয়ে এটাকে প্রাইমারি ইমিউন ডেফিসিয়েন্সি উইথ অ্যাবসেস উইথ নিউমোনিয়া, এটা যদি একটা ডায়াগনোসিস বলে। আর যদি 3DD বলে, তখন আপনি এইগুলো কজ গুলো দিতে পারেন, যে ক্রনিক গ্রানুলোমাটাস ডিজিজ, হাইপার আইজি সিনড্রোম, লিউকোসাইট অ্যাডিশন ডেফিসিয়েন্সি, মানে প্রাইমারি ইমিউন ডেফিসিয়েন্সি যেগুলা টাইপস আছে ওগুলোর মধ্যে দিয়ে দিতে পারেন। 3 ইনভেস্টিগেশন, যে সিবিসি ডিফারেন্সিয়াল করব, তারপরে এরপর আপনার হচ্ছে কি ফ্লো সাইটোমেট্রি করব, ইমিউনোগ্লোবিন প্রোফাইল করব, আইজিই, আইজিজি, আইজিএ, এগুলো করব। লিম্পিং এ যখন আসবে, যে 10 years old, এটা আমাদের ফেসবিতে এসেছিল, যে 10 years old বয় উইথ হচ্ছে কি লিম্পিং গেট, হ্যাঁ, হি হ্যাড নো হিস্ট্রি অফ ট্রমা, হি হ্যাড লিমিটেড মুভমেন্ট অফ দ্য রাইট হিপ জয়েন্ট, 3DD। সো 3DD কি কি? একটা হচ্ছে লেগ কার্ভি পার্থিস ডিজিজ, একটা স্লিপ ক্যাপিটোফিমাল এপিফাইসিস, আর একটা হচ্ছে টিউবারকুলোসিস। সো এটা কি কি ডিফারেন্সিয়েট কিভাবে করবেন? পার্থিস ডিজিজ সাধারণত 4 থেকে 10 বছরের বয়সে, এটা হচ্ছে গিয়ে ইনসিডেন্স লিপ থাকে, এটা হিপ বা গ্রোইনের পেইন থাকে আফটার অ্যাক্টিভিটি, লস অফ অ্যাবডাকশন, সিস্টেম ফিচার থাকে না। আর স্লিপ ক্যাপিটোফিমালটা 10 থেকে 15 বছরে ওবেসদের হয়, রাইট হিপ গ্রোইন বা থিনে থাই নিতে পেইন, অ্যান্টালজিক গেট, এটা এবং অব্লিগেটরি এক্সটার্নাল রোটেশন থাকে, এবং এখানে কোনো সিস্টেম ফিচার থাকে না। কিন্তু টিবি তে কি থাকবে? সিস্টেমিক ফিচার থাকবে, টিবি ফিচার গুলো পাবেন। ইনভেস্টিগেশন কি কি করবেন? পেলভিসের ফগল্যাট অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ভিউ আর ফগ ল্যাটেরাল এক্সরে করবে। পার্থিসিসে কি পাবেন? ফ্র্যাগমেন্টেশন পেতে পারেন বা ফ্ল্যাটেনিং পেতে পারেন। আর এসসিফিএ তে আপনার হচ্ছে গিয়ে পোস্টেরিয়র ইনফিরিয়র স্লিপ লাইন। আর টিবিতে তো আপনার ইরোশন বা ন্যারোইং পেতে পারেন, এমআরআই করতে পারেন। এছাড়া টিবির যেসব ইনভেস্টিগেশন ওগুলো লিখবেন। আর ট্রিটমেন্ট তো অ্যাকর্ডিং টু কজ। দেখেন 2 years old বয় উইথ ডাউন সিনড্রোম, সে সুইমিং এ পার্টিসিপেট করেছে, আহ, এবং তার হঠাৎ দা abnormality in the spine in this child may increase during sports. স্পাইনে কি abnormality থাকতে পারে ডাউন সিনড্রোমের? একটা হচ্ছে অ্যান্টালো এক্সিয়াল ইনস্টেবিলিটি ডিউ টু লিগামেন্টাস ল্যাক্সিটি, এটা হচ্ছে গিয়ে তার স্পাইনের abnormality থাকতে পারে। সুইমিং করলে তার কিসের রিস্ক বাড়বে? সুইমিং এর সময় তার সার্ভাইকাল স্পাইনাল কর্ড কম্প্রেশন বা ইনজুরি হতে পারে, যা থেকে কোয়াড্রিপ্যারাসিস বা সাডেন নিউরোলজিক্যাল ডিটোরেশন হতে পারে। কি ইনভেস্টিগেশন করবেন? ল্যাটেরাল সার্ভাইকাল স্পাইন রেডিওগ্রাফ করব, অথবা এমআরআই করতে পারি। আদার কি কি রিস্ক থাকতে পারে স্পোর্টসে? কি কি স্পোর্টস, মানে কোন কোন স্পোর্টস তার জন্য রিস্কি? যেমন জিমন্যাস্টিক, ট্রাম্পোলিন, ডাইভিং, হাই জাম্প, ফুটবল, এগুলো তার জন্য রিস্কি। শেষ। আচ্ছা, এটা দেখেন, 2 years গার্ল প্রেজেন্টেড উইথ রিকারেন্ট রেসপিরেটরি ইনফেকশন, এক্সামিনেশনে বাউন্ডিং পাস পেলেন, এবং সায়ানোসিস পেয়েছেন ইন টোস বাট নট ইন ফিঙ্গার্স। এটা পালপেবল থ্রিল পেয়েছেন সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেসে, অস্কারেশনে একটা কন্টিনিউয়াস মারমার পেয়েছেন। সো এটা প্লিজ ডিসক্রাইব এক্সপেক্টেড টিপিক্যাল ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য মারমার। মারমারটা কিরকম হয়? সেটা পিডি এর জন্য এটা ডায়াগনোসিস পিডিএ, তাই না? আর সায়ানোসিস পাচ্ছেন টোতে বাট নো ফিঙ্গার সায়ানোসিস, যেটা হচ্ছে ডিফারেন্সিয়াল সায়ানোসিস ফ্রম পিডিএ ডিউ টু কেন? পালমোনারি হাইপারটেনশন হয়ে গেছে, এই জন্য আইসেনমেঙ্গার সিনড্রোমের জন্য। আর এটার মারমারটা কেমন হয়? কন্টিনিউয়াস মেশিনারি মারমার, ম্যাক্সিমাম at the লেফট ইনফ্রাক্লাভিকুলার স্টাইনাল বর্ডার, অফেন উইথ সিস্টোলিক অ্যাক্সেন্চুয়েশন, বাউন্ডিং পালস আর ওয়াইড পালস প্রেশার থাকে। আর ইনভেস্টিগেশন কি কি করবেন? ইকো করবেন, চেস্ট এক্সরে করতে পারেন, ইসিজি করতে পারেন। কি কি ড্রাগ দেয় নিউনাটাল পিরিয়ডে? আইবুপ্রোফেন দেয়, ইন্ডোমিথাসিন দেয়, বা প্যারাসিটামল দেয়। এই ছিল আজকের মোটামুটি। 1 মিনিট। আচ্ছা, এই তো মোটামুটি এসে গেল। আহ আজকে ক্লাস এই পর্যন্তই। আমি জানি না কি একটু প্রশ্নগুলো দেখে নিই, কারো কোনো প্রশ্ন আছে কিনা। আচ্ছা, স্ক্রিন শেয়ারের কথা বলে সরি, আমি মাঝখানে আপনাদের মেসেজ গুলো দেখি নাই, যে মাঝখানে অনেক সময় স্ক্রিন শেয়ার ছিল না। আর এগুলো প্রয়োজনে শীট দিয়ে দেওয়া হবে। আর এই সেশনে আপনাদের
ফেজে যারা আছেন, ফেজেদের একটা লং ব্যাচ আর একটা হচ্ছে এক্সাম ব্যাচ সিনাপস থেকে নেওয়া হবে। এক্সাম ব্যাচে আপনাদেরকে এটা হচ্ছে গিয়ে এক্সাম এক্সাম ক্লাস মানে এক্সাম নেওয়া হবে, এবং সাথে প্রিভিয়াস 4 ইয়ার্স কোশ্চেন সলভ থাকবে, 3 OSPI ক্লাস এবং সেন্ট্রাল OSPI মক এক্সাম হবে। আর লং ব্যাচে এই যে লেকচার ক্লাস হবে, প্রতিটা টপ সিস্টেম ওয়াইজ লেকচার ক্লাস থাকবে, সাথে এক্সাম হবে, OSPI ক্লিনিক্যাল ক্লাস এবং প্রিভিয়াস 4 রিটেন মক টেস্ট এগুলো থাকবে। এখন আপনারা যদি এই ব্যাপারে ডিটেলস জানতে চান, তবে এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। সো আজকে এই পর্যন্তই। এরপরও যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা যোগাযোগ করবেন। ক্যারিয়ার ইন পেডিয়াট্রিক্স যে গ্রুপটা আছে ওখানে প্রশ্ন করলেও হবে, ওখানেও আছি। আশা করি সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ।